তুমি ধরো তারা সুন্দরী যখন ভাবলে যে আমি করব, এই চরিত্রটা পেয়ে প্রথম থটটা কি আসে? ট্রাস্ট মি, ওইটা শুনতে শুনতে যেদিন উজ্জ্বল চট্টোপাধ্যায় প্রথম স্ক্রিপ্টটা আমার বাড়িতে বসে পড়ছেন, তো তখন কোথাও এটা মনে হয়নি বা কোথাও কিছু হয়নি যে কিভাবে করব বা কি প্রিপারেশন কি করে করেছো তুমি নিজেকে? আচ্ছা, সে যে যে দাগা পেয়েছে তার সবকিছু কি সে বলেছে তার সংলাপে? বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বা সেই অর্থে যদি বলতে হয় মানে কোট আনকোট, তুমি এটাকে কিভাবে দেখো আজকের দিনে দাঁড়িয়ে? টেলিফিল্মের যুগ এলো, টেলিফিল্ম চলে গেল, ওটিটি চলে এলো। এইটা দেখো একটা সার্কুলেশন, মানে একটা সার্কেলের মতো। এটা না দেখাতে পারো তাহলে আর অভিনয় করে লাভ কি? কারেক্ট। কিন্তু আমার মনে হয় আনন্দ থাকলে আরো গান করা উচিত। শুধু দগ্ধ যখন চিত্ত হবে কেন? তুমি তো অনেক কাজ করেছো, অনেক, মানে বডি অফ ওয়ার্ক ইজ হিউজ। ছোট স্ক্রিন, বড় স্ক্রিন, থিয়েটার, একটা বোঝা নিয়েই আসে পপুলারিটি। সেটা কি কখনো ফিল হয়েছে কোনো সময়? মানে এই যে তুমি বলছিলে না, ফিলোসফিও লাগে, দুষ্টামিও লাগে। ও এইটা বাঙাল কথা কইলা আপনি, চাতকি শুনে না ভালো লাগলো। সমুদ্র কিনারে বসে জল বিনে চাতকি মুলো। সেই ছোট গার্গিটা কি করে, মানে তার বাচ্চামুগুলো কিরকম? কিরে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমার সঙ্গে আজকে আছে গার্গী রয় চৌধুরী। আমরা এর আগে একটা এপিসোড শ্যুট করেছিলাম, বাট সেই এপিসোডটা শ্যুট করে আমাদের মনে হয়েছিল না আর একটু বোধহয় আমাদের একটু বেটার আড্ডা হতে পারে, এবং সেই সময় আমাদের মনে হয়েছিল যে উই কানেক্টেড অ্যাট দ্যাট এপিসোড অলসো। সেই এপিসোডটাও খুবই সুন্দর হয়েছিল, কিন্তু আমাদের তারপর মনে হয়েছে যে না আর একটু বেটার বোধহয় কথাবার্তা আমরা বলতে পারি। আমরা দুজনেই তখন কথা বললাম যে না না না, এটা ভালো হয়নি। কারেক্ট। এটা আড্ডা, কিন্তু এটা আড্ডা না। হ্যাঁ, এইরকম আড্ডা হলে ঠিক আছে। সো প্রথমত ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। কেমন আছো বলো? ভালো আছি, এখন আরেকটু বেশি ভালো আছি, কারণ তারা সুন্দরী মঞ্চে তার মানে স্বমহিমায় আবির্ভূত হয়েছেন। তো এমন একজন মানুষ যাকে নিয়ে কোনো কাজ এর আগে হয়নি। হ্যাঁ, এইবার এটা তো খুবই ইন্টারেস্টিং, এই নিয়ে একটু কথা বলি আমরা। এই তারা সুন্দরী কেন, মানে তুমি কেন চুজ করলে, তোমার কেন মনে হলো যে এই থিয়েটারটা তোমার করা উচিত, আবার এতদিন পরে থিয়েটারে ফিরলে, এইটা প্রোডাক্ট বলো তো কিরকম ভাবে হলো? দেখো, আমি বলছি তোমায়, তারা সুন্দরী নিয়ে আমার পড়া ছিল, কিন্তু জানো তো কি অদ্ভুতভাবে তারা সুন্দরী নিয়ে খুব একটা লেখালেখি কিছু নেই, কোনো আর্কাইভ নেই। ওনার মাত্র 2টো ছবি আছে, সেটাও খুব ব্লার্ড। তো আমার না কেরম মনে হতো যে এই এইরকম, আর তারা সুন্দরী পড়লে বোঝা যায় মানে পেঁয়াজের খোসার মতো, জানো তো। মানে একটা তুমি খোসা ছাড়াচ্ছ তো আরেকটা খোসা বেরোচ্ছে আবার, মানে অদ্ভুত ভালো লাগা আর অদ্ভুত একটা রোমহর্ষক জীবন ওনার। মানে তখনকার সময় দাঁড়িয়ে এরকম একজন অভিনেত্রী, ওই রকম যার রূপ লাবণ্য, ওই রকম যার ভার্সেটালিটি, ওই রকম যার মধ্যে দার্ঢ্য, আর পড়াশোনা জানতেন না, অথচ এত মানে ক্ষুরোধার বুদ্ধি ছিল ওনার যে উনি মামলা করেছিলেন এমন একজনের নামে যাকে উনি প্রাণাধিক ভালোবেসেছেন শেষ জীবন অবধি। কিন্তু সে যখন তার সাথে বিশ্বাসঘাতকতা করলো, তিনি মামলা করলেন ও মামলায় জিতলেন। এইরকম মানে কতটা মানে একটা না, মানে পড়াশোনা না জানা একজন অভিনেত্রী শুধু ইংরেজি শুনে শুনে ডেসডিমোনা, ক্লিওপেট্রা অভিনয় করতেন, শুধু শুনে শুনে। আর তখনকার দিনে নাচ গান এগুলো কম বেশি সবাই পারতো, কিন্তু উনি না, গানের মধ্যে ওনার বিশেষত্ব ছিল, উনি মুড়কি দিতে পারতেন অনায়াসে। আচ্ছা। এবং গান করতেন তুড়ি মেরে, মানে গানগুলো না ওই প্রথম উনি বোধহয় যে গানটাকে সংলাপের মতো ব্যবহার করতেন। এবং উনি প্রথম বলেছিলেন যে ছেলেদের থিয়েটারে মেয়েরা তো দাসী, মানে ওপেনলি বলেছিলেন তখনকার দিনে দাঁড়িয়ে। আমরা আজকে এত উইমেন এম্পাওয়ারমেন্ট এত কিছু বলছি, তো তখনকার সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে একজন মহিলা, একজন অভিনেত্রী, যার পুরোটাই ওই বাবু কালচারে তখন সবাই বিশ্বাস করত, এবং অভিনেত্রীরা তখন নাম মান পেতেন না অত, সেইখানে দাঁড়িয়ে একজন অভিনেত্রী বলছেন যে ছেলেদের থিয়েটারে মেয়েরা তো দাসী, সে বিধবা, তাই তার কোনো পাঠ নেই, আর সে তার মনের ইচ্ছের কথাও জানাতে পারবে না। তো এই যে বলার সাহস যার মধ্যে, এই যে দার্ঢ্য যার মধ্যে, সে তো নেগলেক্টেড হবেই পুরুষ শাসিত সমাজে। এইটা আমাকে খুব টেনেছিল, এবং আমি ভাবলাম যে এই সাবজেক্টটা বোঝানোর জন্য অনেক সময় চলে যাবে, এমনিতেই সময় চলে যাচ্ছে, আর সময় নষ্ট করে লাভ নেই।
থিয়েটার প্লাস তৈরি হলো, থিয়েটার প্লাস মানে থিয়েটারটা আছেই, তার সঙ্গে প্লাস আরও অনেক কিছু থাকবে ডেফিনেটলি, কিন্তু আমার তো শিকড় থিয়েটার, তুমি তো জানো। তো একটা সময় আসে জানো তো অরুণাভ, যেখানে আবার ফিরে যেতে ইচ্ছে করে, মানে সব কিছু ছুঁতে ইচ্ছে করে। ঠিক। আমি এখন সেই ছোঁয়ার সময়ের মধ্যে আছি। মানে একাডেমিতে আমার প্রথম, আমি বহুরূপীতে থিয়েটার শুরু করেছিলাম, আমি কিন্তু তারা সুন্দরী নিয়ে একাডেমিতে শো করে এলাম 16 তারিখ, এবং সেটা হিউজ সাকসেস হলো। কারণ আমি সাকসেসফুল এই কারণে বলছি, সাধারণ মানুষকে কানেক্ট করতে পেরেছে তারা সুন্দরী। আমার এইটাই আমার লক্ষ্য ছিল, যে আমি শুধু মঞ্চে প্রসেনিয়াম থিয়েটার করছি বলে শুধু থিয়েটারের মানুষজন নন, সাধারণ মানুষকেও কানেক্ট করুন, কারণ সাবজেক্টটা তাই। এবং সাধারণ মানুষ তো থিয়েটার দ্বারা এন্টারটেইনড হয় এবং হয়ে এসেছে, এবং সাধারণ মানুষও কিন্তু থিয়েটার দেখতে চায়। আমি রিসেন্টলি বেশ কয়েকটা থিয়েটারে দেখেছি সাধারণ মানুষরা আসছেন, এবং সেটা খুবই আশার কথা। কিন্তু এটা একদম একদম খুবই আশার কথা। মানে প্যান্ডেমিকের সময় আমার খুব খারাপ লাগতো, শুনতাম যে অনেক থিয়েটার কর্মী যাদের একমাত্র রুজিরুটি ছিল থিয়েটার, তারা বাড়িতে বসে রয়েছে, নানা রকম অন্য রুজিরুটির কথা ভাবছেন, কষ্ট হতো। তারপরে এই একটা অদ্ভুত প্লাবন এলো, কারণ মঞ্চের চমকটা না, যেটা লাইভ, সেই চমকটা সাংঘাতিক চমক, সেই আকর্ষণটা সাংঘাতিক আকর্ষণ। হ্যাঁ, আমার তো মনে হয় দেখো, মানে লাইভ পারফরমেন্সের যে দেখা এবং করা দুটোরই আনন্দ। আমি যেহেতু থিয়েটারের একজন দর্শক এবং নিজেও থিয়েটার করেছি, ওটা পুরো আনপ্যারালাল, ওটার মতো কিছু হয় না। যারা থিয়েটার একবার করেছে জীবনে, তারা কোনো না কোনো সময় তার কাছে ফিরে যেতে চাইবেই। হ্যাঁ, মানে চাওয়ার মতো চাইতে হবে, শুধু চাইলেই হবে না। ঠিক, অনেকেই অনেক কিছু চাই আমরা, কিন্তু আমিও তো জীবনে অনেক কিছু চেয়েছি, অনেক কিছু চাই, সব কিছুটা পাই, কিছুটা পাই না, কিন্তু যেটা মনে করব পেতেই হবে, সেটা পেতেই হবে। তাই জন্য আর কোনো, মানে আমি বলছি যে আর কারোর মুখাপেক্ষী হয়নি। থিয়েটার প্লাস আমাকে, মানে গার্গী রায়চৌধুরীকে থিয়েটার প্লাস পারমিশন দিল যে ইয়েস ইউ ক্যান গো আহেড উইথ তারা সুন্দরী, তাই করলাম। এই যে 1 ঘন্টা 18 মিনিট বললে তো, তাই তো বোধ হয় 1 ঘন্টা 18 মিনিট একটা সোলো পারফরমেন্স, এবং 1 ঘন্টা 18 মিনিট ধরে বিরতিহীন এবং মানুষকে অতটা এঙ্গেজ করে রাখা, এটা তো একটা বিরাট চ্যালেঞ্জ। তো যখন প্রথম ভাবলে যেটা আমি করব, তো তখন কোথাও এটা মনে হয়নি বা কোথাও কিছু ইয়ে হয়নি যে কিভাবে করব বা কি প্রিপারেশন কি করে করেছো তুমি নিজেকে, এটা কখনো কিভাবে এগিয়েছো ব্যাপারটাতে? না, আমি খুব বিশ্বাস করি এবং ভীষণভাবে বিশ্বাস করব আজীবন, যতদিন কাজ করতে পারবো, তুমি যদি মানুষকে কানেক্ট করতে পারো যেভাবেই হোক। আমি এই 2টো শো আমাদের হয়েছে, একাডেমি নিয়ে 3টে শো হলো, মধুসূদন মঞ্চে 7 তারিখে 4 নম্বর শো। 3 নম্বর শোতে আমি করতে করতে বুঝলাম এমন কতগুলো কথা মানুষকে কানেক্ট করছে, মানে কিছুই না, একটা চরিত্র থেকে আরেকটা চরিত্র তারা সুন্দরী শিফট করছে, তো কখনো সে তারা সুন্দরী হচ্ছে, কখনো জহুরা হচ্ছে, উন্মাদিনী পিশাচিনী, কখনো রিজিয়া হচ্ছে, কখনো আয়েশা হচ্ছে, কখনো শৈবলিনী হচ্ছে, কখনো অমর দত্ত, কখনো অপরেশ মুখার্জি। এই যে কানেক্ট করছে না নর্মালি কথা, এই যে তুমি তোমার পডকাস্টে এটা জনপ্রিয় হলো, কখন বুঝলে তুমি কানেক্ট করতে পারছো মানুষের সঙ্গে, তার জন্য স্বাভাবিকভাবে কথা বলা, মানে আমি কথা বলতে বলতে বললাম এই রে দাঁড়ান এগুলো একটু রেখে আসি, স্বাভাবিকভাবে বলে এগুলো একটু রেখে আসি, ওটা মানুষ কানেক্ট করলো। ঠিক। প্রসেনিয়াম থিয়েটারের মজাটাই তো ওটা, তুমি কানেক্ট করছো লোকের সাথে, আলাদা করে কিছু ভাবিনি, আমি মন দিয়ে পরিশ্রম করে কাজটা করেছি, আমি এবং আমার টিম। আমি বেস্ট লোকগুলোকে নিয়েছি, আমার কাছে যারা বেস্ট, আমার প্রবুদ্ধ ব্যানার্জি আমার মিউজিক করেছেন, উজ্জ্বল চট্টোপাধ্যায় এটার খাঁচাটা করে দিলেন, তারা সুন্দরী লেখাটা ওনার, আমার লেখাটা যেদিন উনি পড়েছিলেন না, আমি সেদিনই বুঝেছিলাম এটা তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাও বটে। দেখো তুমি আর আমি দুজনই এতদিন ধরে কাজ করছি, আমাদের তো একটা কিছু আমাদের সেন্স কাজ করে, যে আমরা বুঝতে পারি, ওইটা একটা বীজ 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 করে যে বুঝতে পারি। আমি আজ পর্যন্ত যে স্ক্রিপ্ট শুনে আমার একবারও মনে হয়েছে আমি সেই কাজটা করিনি, কিন্তু তারা সুন্দরী যখন ফার্স্ট ড্রাফট আমরা প্রায় 17 বার না 18 বার চেঞ্জ করেছি, যেটা না সকালবেলা উঠছি উজ্জ্বলদাকে ফোন, মানে তখন খেয়ালও নেই 5টা বাজে মানুষটা ঘুমোচ্ছে, ফোন করে ফেলেছি, উজ্জ্বলদা 8টা কী ব্যাপার, ফোন করে সব ঠিক আছে, তাহলে এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করো, এটা
অভিষেককে রাত্রি 12টায় যে আমার কস্টিউম করেছে, অভিষেক বলে ওইরকম পাগলামি না থাকলে আমাদের পুরো টিমের মধ্যে ওই পাগলামি। যদি বলো যে কিভাবে তৈরি হয়েছে, আমরা পাগলামোটা নিয়ে তৈরি হয়েছি। আর তুমি যদি খুব সচেতনভাবে পাগলামিটা করো, একটা বেড়া টেনে নিয়ে পাগলামি করো, তাহলে সেটা মানুষকে কানেক্ট করবে। আমার মনে হয় এই যে উত্তেজনা, এই যে এক্সাইটমেন্ট একটা কোনো correct. কিছু নিয়ে, হ্যাঁ। এবং সেটা যদি দেখো, আমি একটা জিনিসে বিশ্বাস করি সবসময়, সেটা হলো আমি তো আগে একজন অডিয়েন্স, হ্যাঁ দেন একজন আর্টিস্ট। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এবার একজন আর্টিস্ট হিসেবে আমি যদি কোনো কিছু একটা ক্রিয়েট করতে চাই, আমি যদি একটা স্ক্রিপ্ট লিখি, সেইটা যদি আমাকে এক্সাইট না করে অ্যাজ এন অডিয়েন্স, হ্যাঁ, তাহলে কি অন্য অডিয়েন্সের ওটা ভালো লাগবে? না, লাগবে লাগবে না। না, কখনো তো লাগবে না। সেটাই, এটাই তুমি বলছো যে কখনো ওই লাগবে না। এক্সাইটমেন্টটা থাকলেই মনে হয় যে উত্তেজনা থাকতেই হবে, থাকতে হবে। উত্তেজনা। That তুমি is যদি a যখন must ভাববে thing. আচ্ছা এটা কি বললো, আমি ওটাতে বিশ্বাস করি না, কারেক্ট। আমি ওটাতে বিশ্বাস করি না। মানুষ আমরা সবাই তো স্বভাবতভাবে অসহিষ্ণু। আমি পরশুদিন একজনের সঙ্গে, একটা পাবলিশারের সঙ্গে বসে কথা বলছিলাম, একটা নিরুপদ্রব কফি শপে আর কি। সেখানে দেখলাম যে একজন, বুঝতেই পারছি যে কাপল, তারা মুখোমুখি বসে আছে জানো, মোবাইলে কথা বলছে না কেউ কারোর সাথে। খাবার এলো, খাচ্ছে, তখন একটু বললো হ্যাঁ ভালো হয়েছে বল। আমি না ওদের শুধু দেখছি, কারণ আমার অভিনয় করার সাবজেক্ট এরাই। আমি হয়তো ওরকম যদি কোনো চরিত্র পাই, তুমি বলছিলে না কীভাবে তৈরি হয়, আমার যত মানুষ আমি জীবনে দেখেছি অরুণাভ, বা এখনও দেখছি, ভবিষ্যতেও দেখব, তারাই আমার সাবজেক্ট, তারাই আমার পুঁথি, তারাই আমার শব্দ, বা তারাই আমার ব্রহ্ম। আমি তাদের দেখেই শিখি। এবং এই তারা সুন্দরী ক্যারেক্টারটা করতে গিয়ে আমি একটা জিনিস বুঝলাম, যে এই ভদ্রমহিলা, মানে এই অভিনেত্রী নিজেই এত কালারফুল ছিলেন না, আলাদা করে রং চড়াবার দরকার নেই, শুধু মন দিয়ে পরিশ্রম করে ওকে বোঝার চেষ্টা করা। একটা যত এখনো চিনে যাচ্ছি ভদ্রমহিলাকে, আমি প্রত্যেকটা শোতে আমি চিনছি, রিহার্সালে চিনছি, গানগুলো করছি, মনে হচ্ছে আচ্ছা এই জায়গাটা এরকম করলে, মানে এটা ঢুকে যাওয়া, তলিয়ে যাওয়া হয় না। এক একটা সময় দেখবে আমরা এত ক্লান্ত থাকি, আমরা যখন ঘুমোই না, তলিয়ে মানে ডুবে যাচ্ছি। এটা না ওই ক্লান্ত থেকে না, এটা উত্তেজনা থেকে সেই এটা তলিয়ে যাচ্ছি। আর যতদিন আমি তলাতে থাকবো, আমি ততদিন এটা ভালো করব, ততদিন আমি মানুষের কাছে পৌঁছতে পারবো। একেবারেই তাই। তুমি ডুবে থাকলে মানুষও ডুবে যাবে, আমি এটা বিশ্বাস করি। আমিও বিরাট বিশ্বাস করি। মানে আমি মানুষকে ভাবাতে বসবো আমার পরে নেই জগতের ভার, আমি যেটুকুনি পেয়েছি মানুষ ভাবুক, নিজেই বুঝে যাক, নিজে গ্রহণ করুক, এবং তার সঙ্গে এন্টারটেনমেন্টটা সে পাক। অফকোর্স সবচেয়ে আগে এন্টারটেনমেন্ট দরকার মানুষের। সব কিছু ছেড়ে দেখো, এত কিছু তো হয়, মানুষ মানে সবচেয়ে ভালোবাসে খেতে, আমি এখনো বিশ্বাস করি। হ্যাঁ, মানে পেটেরও ভিতরও দিয়া মরমে পশিল গো, তাই তো? মানুষ খেতে ভালোবাসে, মানুষ সবচেয়ে বেশি অর্থ, বিশেষ করে বাঙালিরা অর্থ ব্যয় করে খাওয়াতে এবং খেতে। সেখানে মানুষ টাকা দিয়ে কোনটা দেখতে যাচ্ছে? নয় ফিল্ম, নয় থিয়েটার। আমি তো মনে করি ফিল্মের থেকে থিয়েটার মানুষ বেশি টাকা দিয়ে দেখতে যাচ্ছে। প্রত্যেকটা হল অর্গ্যানিক্যালি ভরাচ্ছে। ঠিক। সেটা তো মানুষের ভালো লাগছে বলে, কারণ ওই লাইভ শো এর চমক। আজকে একজন লাইভ শো যারা করতে যায়, তুমি দেখবে ঝট করে হল ওই লাইভ শো, তারপরে তো তারপরে তাদের ভালো লাগা ওয়ার্ড অফ মাউথ। একদম, এবং ওয়ার্ড অফ মাউথটা এত স্ট্রং। ওরে বাবা, আমি নিজেই বেশ কিছু নাটক আছে, যে নাটকগুলোকে আমার বন্ধু বান্ধবদের সবাইকে ফোন করে বলে এটা দেখে এটা মিস করিস না, আমাদের তারা সুন্দরী তাই হচ্ছে। নিশ্চয়ই ডিজিটাল মিডিয়া, মানে এখন তো সুযোগ হাতের মুঠোয়, ডিজিটাল মিডিয়ায় সব কিছু। কিন্তু আমি পাতার গন্ধ বরাবরই পছন্দ করি, এবং আমার মনে হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম, বেস্ট সেন্ট পেজ। কিন্তু তবুও আমি বিজ্ঞানকে অসম্মান করব কেন, টেকনোলজিকে অসম্মান করব কেন? আমি ডিজিটাল মিডিয়ায় প্রচুর খরচা করেছি সমস্ত দিক দিয়ে, কিন্তু তবুও এই যে ওয়ার্ড অফ মাউথে যেটা হচ্ছে, যেটা একাডেমির ওই হল ভর্তি মানে মানুষ গিয়ে, ওই 700 জন মানুষ গিয়ে যখন 1400 মানুষের কানে গিয়ে পৌঁছে যাচ্ছে, তখনই আমার তখন তারা সুন্দরী সার্থকতা, তখন আমার টিমের সার্থকতা। এইটা আমি মনে করি। তারা সুন্দরীতে আমরা আবার ফিরবো, কিন্তু তার আগে আরেকটা জিনিসে যাই। সেটা হলো, আমার এই পডকাস্টের একটা স্পেসিফিক ধরন আছে, সেটা হলো আমি সবচেয়ে আগে ছোটোবেলার কথা জিজ্ঞেস করি। তো আমি তোমাকে আজকে একটা কোয়েশ্চেন ভাবছিলাম, যে ছোটোবেলা তো সবাইকে জিজ্ঞেস করি ছোটোবেলাটা কেমন ছিল, ছোটোবেলাটা কী করেছো। আমি তোমাকে একটা অন্যরকম প্রশ্ন করি, সেটা হলো, যদি তোমার ছোটোবেলার কোনো মোমেন্ট এই মুহূর্তে তোমাকে বলা হয় ছবি হিসেবে বাঁধিয়ে নিজের দেয়ালে রাখতে,
তো কোন মোমেন্টটা তোমার সবচেয়ে আগে মানে তোমার মনে হবে যে এই ছবিটা থাকলে খুব ভালো? অনেক মুহূর্ত। সেই মুহূর্তগুলো সম্পর্কে একটু শুনি, কি কি মুহূর্ত তোমার খুব মনে পড়ে, মানে ছোটবেলাটা কীরকমভাবে কাটিয়েছো তুমি? আর 5টা সাধারণ মানুষের মতো, মধ্যবিত্ত মানুষের মতো। তবে মনে আছে শুক্রবার দিন নিজের কেজ ধুয়ে সাদা ওই চুনটা মাখাচ্ছি, ওটা মনে আছে। অর্ধেক ডিম দেওয়া হতো, তার যুক্তিটা ছিল পেট গরম করব, খাস না। আসলে তা নয়, ওইটা আর কি 2 বেলার সংস্থানটা হয়ে গেল। এবেলা অর্ধেক ডিম, পরের বেলায় কি খাওয়া হবে আম্মা মানে আমার ঠাকুমা ঠিক করে রাখলেন, তাহলে আর রাত্রিবেলা তামঝাম থাকবে না, সেটা মনে পড়ে। প্রথম যেদিন 8টার পর বাইরে থাকবার পারমিশন পেলাম, সেটা মনে পড়ে। ঠাকুমা শীতকালে কোলের ওপর বসিয়ে গান শোনাচ্ছেন, সেটা মনে পড়ে। বাংলা কবিতা শুনছি আম্মার কাছে, সেটা মনে পড়ে। পিট্টু খেলছি, সেটা মনে পড়ে। বকা খাওয়ার পর বালিশের তলায় কিছু খুচরো পয়সা মনে পড়ে, পাকা চুল বেছে দিলে 10 পয়সা করে পাবো, সেটা মনে পড়ে। বাহ, এটা কোথায় বড় হওয়া তোমার? কলকাতাতে। কলকাতাতে, মানে নর্থে না সাউথে? সাউথ, আমি প্রপার সাউথের। আচ্ছা আচ্ছা। এই যে তুমি যে সময়টায় বড় হচ্ছিলে, সেই সময় বিভিন্ন কিছু চারিদিকে ঘটছে। এবার তোমার মানে অভিনয় করব বা অভিনেত্রী হব, এইটা কোনো স্পেসিফিক কোনো মোমেন্টে যেখানে তোমার মনে হয়েছে যে আই ওয়ান্ট টু ডু দিস, নাকি তুমি মানে কীভাবে এসছে এটা? মনে নেই। আমি যখন তাকালাম দেখলাম আমি যাকে ভালোবেসেছি তার সঙ্গে আছি। অভিনয়টা ভালোবেসেছি কবে থেকে বলতে পারবো না। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন কি করে করলে তারা সুন্দরী, এতগুলো স্বরক্ষেপণ কিভাবে করলে, আমি বলতে পারবো না, সত্যি বলতে পারবো না। যখন বহুরূপী করেছি কুমারদা বলতেন মেয়েটার কোনো কঠিন আর সহজের ভেদাভেদ জানে না। ভাগ্যিস জানি না, আমি কোনোদিনই জানতে চাই না সেটা। আমার মনে হয় যে সম্ভাব্য পরিস্থিতির মোকাবিলা সভ্যতা। আমার মনে হয় যে যদি সামনে কিছু বিপদ আসে তখন সেটা মোকাবিলা করতে হবে। সেটা আসতে পারে ভেবে একটা সচেতন থাকা, কিন্তু সেটা নিয়েই বেঁচে থেকে লাভ নেই। আমি এইভাবে বড় হয়েছি। আর অভিনয় কবে জানি না তো, অনেক ছোটবেলা থেকে কবিতা বলতাম, নাচ করতাম। আমাকে কেউ খুব একটা পাত্তা দিয়েছে বলে মনে হতো না, কারণ সবাই মনে করতো ওর গান গাইতে, সবাই গান গাইছে, তারা সব গান শেখে, বুঝলে। আমি বসে রয়েছি, আমি দেখছি সবাইকে বলছে গান গাইতে, আমাকে বলছে না গান গাইতে। এবার আমি উসখুস করে একবার ঠাকুমার দিকে তাকাচ্ছি, একবার দা ভাইয়ের দিকে তাকাচ্ছি, আমাকে বলছে না কেন, একবার বলুক আমি গান গাইতে শুরু করব। আমি এরকমই, এখনও আমি এরকম, এভাবেই বড় হয়েছি, এভাবে এখনও বড় হচ্ছি। আমি সেই বড়টা নিয়ে, সেই ভাবনা নিয়ে বাঁচতে চাই। খুব লাক্সারিতে বড় হইনি ভাগ্যিস, কিন্তু অনিশ্চয়তার মধ্যেও বড় হইনি ভাগ্যিস। তোমার এরকম ছোটবেলায় কি কিছু ছিল যে আমি এটা হতে চাই বা এটা করতে চাই? সবারই তো থাকে একটা। না, আমার কোনো দিন ছিল না। আমার বোনেদের বা আত্মীয় স্বজনদের দেখেছি মাথায় গামছা দিয়ে টিচার খেলতে, তারপরে তারা আর একটু বড় হয়ে দেখেছি যে তারা এয়ার হোস্টেস হবে বলে সেটা সেজে গুজে। আমার কোনো দিনই সেটা মনে হয়নি। দেখেছি তারা অনেক জিনিস পেয়েছে, তারপরে আগের জামাটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার 15 বছরের শাড়ি এখনও আছে, আমার প্রথম কেনা জামা এখনও আমি রেখেছি। মায়া নয় এটা কোথাও। আমার পুরনো ছবি আমি কিছু রাখি না। আমি এত যে অ্যাওয়ার্ড পেয়েছি বা এত কিছু, ওগুলো আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কোনো ইন্টারভিউজ আমি রাখি না। কিন্তু আমার কাছে ওই যে বললাম, যখন তুমি জিজ্ঞেস করলে কিভাবে বড় হয়েছি, ওইগুলো আমার মাথায় আছে। আমি ওরকম মানুষ খুঁজি যে যারা এই মূল্যবোধগুলো নিয়ে বেড়ে উঠেছে। আমি একটা খুব নিশ্চিন্ত আশ্রয়ে বড় হয়েছিলাম, এবং শাসন ছিল কিন্তু এতটা বন্ধন ছিল না যে এগোতে পারবো না। তোমার ছোটবেলার সবচেয়ে ক্লোজ কার সঙ্গে ছিলে? আমি খুব মিশতে পারতাম। আচ্ছা।
আর বরাবরই একটু বয়সের থেকে বড়দের ভালো লাগতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সবসময় ভালো লাগতো, এখনো ভালো লাগে। হ্যাঁ। আমি অনেক কিছু শিখতে চাইতাম, আমি অনেক কিছু বুঝতে চাইতাম, এখনো ভাল লাগে। আর ঠাকুমা, মা, বাবা এদের আম্মা, হ্যাঁ ঠাকুমার সঙ্গেই বোধহয় সবচেয়ে ক্লোজ ছিল, কারণ আমি যতবার বললে ওই নামটাই সবচেয়ে বেশি আসলো, আম্মা। আমার ঠাকুমাকে আমি আম্মা বলতাম। আমার ঠাকুমাকে একবার জিজ্ঞেস করেছিলাম, তুমি যে এত ভালো রান্না করো, একদম ছোট ছিলাম আমি, আমার জাস্ট পরে আমার, হ্যাঁ হ্যাঁ, এবার আমি ঠাকুমাকে জিজ্ঞেস করেছিলাম যে এত ভালো রান্না করো। আমি দেখতাম ঠাকুমাকে, তখন তো কাঠের উনুনে রান্না হতো আমাদের বাড়ির, মানে জয়েন্ট ফ্যামিলি ছিল, একই সময় বড় হয়েছে, হ্যাঁ প্রায় একই সময় বড় হয়েছে। তো আমাদের কাঠের উনুনে রান্না হতো, আমি রাম্মাকে জিজ্ঞেস করতাম তুমি এত ভালো রান্না কী করে করো। তো আমার ঠাকুমা আমাকে বলছিল রান্না, আমি বললাম কী দাও গো রান্নাতে, বলে মন। হ্যাঁ ঠিক। জানো তো, এটা একটা অদ্ভুত কথা আমি বলছি। আমার বাড়িতে যখন আমার কর্তা অসুস্থ হলো, তো ডক্টর সুকুমার মুখার্জি আমি বলেছিলেন, গার্গী তুমি একটা পদ নিজে রান্না করবে। তখন বুঝতে পারিনি, আমি বলছি মানে 14-15 বছর আগের কথা, বুঝতে পারিনি, পরে বুঝেছি, মানে সেই মুহূর্তে বুঝিনি। কারণ রান্নাতে যে একটা সবচেয়ে কাছের মানুষের যে মনটা থাকে না, পজিটিভ ভাইবস, বিরাট সাংঘাতিক, বিরাট সাংঘাতিক, পাল্টে যায়, সবকিছু পাল্টে যায়, সবকিছু পাল্টে যায়। তুমি দেখবে যে তোমায় ভালোবাসে, সে যে ছবিটা তুলবে একদম একদম অন্যরকম হয় না, 100%। আমি তো খুব দেখি, সেটাই বুঝতে পারি, এবং এটা বোঝা যায়, একটা ভাইবেই বোঝা যায়। এই যে তুমি থিয়েটারে আসলে এবং অভিনয়ের সঙ্গে তোমার যোগাযোগ তৈরি হলো, এইটা প্রথম কবে হলো? এটা আমি তো খুব, যখন আমি ক্লাস 3-4 পড়ি, তখনই না বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আবৃত্তি করতাম, গান করতাম, নাচ করতাম, শিখিনি। পাঠভবনে পড়তাম তো, আমাদের তখন সুপর্ণাদি ছিলেন, সুভাষদা ছিলেন, সুভাষ চৌধুরী, আর আমাকে জোর করে করে গীতা ঘটক গান করতে বলতেন। কেলুচরণ মহাপাত্র একটা মানে এই ছুরি নাচ কর এরম বলতেন। এখন ভাবি যে যদি শিখলে ভালো হতো, কোনো দিনই কিছু শিখিনি মন দিয়ে, ওটা করলে ভালো হতো, আরও কত কিছু জানতে পারতাম, কিন্তু বড্ড ছটপটে ছিলাম। এখন আমি খুব ছটপটে, মানে আমার যতটা শান্ত দেখতে, আমি ততটাই ছটপটে। তো সেটা তো, তারপরে আমি জানি না, তারপরে আমি একদিন পাড়ায় নাটক শুরু হলো, তাহলে আমি করব সুভদ্রা, করলাম প্রণবেন্দু দাশগুপ্তর। ওমা গিটার ছুঁইনি কোনোদিন, গিটার বাজি গান করছি, কত মজার ঘটনা। তো বুঝিনি গো, আমি সেদিক থেকে খুব লাকি যে আমি যা ভালোবাসি বা যাকে ভালোবাসি তার সঙ্গে থাকতে পারছি। এবার থিয়েটারের, বড় থিয়েটার সেই অর্থে তো বহুরূপী, হ্যাঁ নিশ্চয়ই। এবার এই বহুরূপীতে এসে তোমার ভাবনা চিন্তা বা অভিনয়কে দেখার যে দৃষ্টিভঙ্গি, এটা কি কিছুটা বদলালো? তখন বুঝিনি, দেখবে তখন বোঝা যায় না। সময়ের সাথে সাথে তুমি যখন নতুন কিছু করতে পারছো, যখন এত বড় থিয়েটারটা হলো তারা সুন্দরী, আমি দেখছি কি করে পাচ্ছি, তখন আমি বুঝলাম আমার যে এতদিনের অভিজ্ঞতা, সেটা তুমি যদি, ওই যে বললাম না, ওই প্যাশনটাই তো দরকার, সেটা যদি তোমার মধ্যে ঢুকতে থাকে না, একটা ভালো আয়ুর্বেদিক ওষুধের মতো আর কি, তখন সেটা কাজ দেয়, তুমি অবচেতন মনেই তার মধ্যে ঢুকতে থাকবে। ঠিক, আমার ক্ষেত্রে সেটা হয়েছে। মানে তুমি সেই মুহূর্তে হয়তো রিয়েলাইজ করো না, তখন রিয়েলাইজ করতে চাইনি, তখন তোমার শেখার সময়, এখনও শেখার সময়। তখন যদি আমি বোঝার চেষ্টা করতাম এই আমি কি করছি, বা টাকা কত এলো গুনতে বসতাম, টাকা জমতো না, শিক্ষার মানও জমতো না, ওটা গুনতে নেই, ওটা তো অমূল্য। আমি সেভাবেই দেখি জীবনটাকে। আমি যদি এখন হিসেব নিকেশ করতে বসি না, অরুণাপু, যে আমি কি পেলাম বা কি পাইনি, তাহলে তো অনেক কিছুই না পাওয়া অনেক কিছু পাওয়া হয়ে যাবে। ঠিক, বরং সবসময় ক্যানভাসের মতো নিজেকে রাখি, অনেক কিছু পেয়ে যাব, আমি তো সেরমভাবেই ভাবি, মানে আমি সেরমভাবে ভেবেই ভালো থাকি, এবং দিব্যি চলছে তো, হাসি খুশি আনন্দে আছি, বন্ধু বান্ধব নিয়ে, অসুবিধা হচ্ছে না, এই আর কি। জীবনের কিছু কিছু মোমেন্টস তো থাকে যেগুলো ধরো খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়, হয়ে ওঠে, আমরা হয়তো প্রথমে বুঝি না বা পরে বুঝি।
তো এরকম বিভিন্ন একটা জীবনের তো মানে একটা আমাদের লাইফ টাইমে তো আমরা বিভিন্ন এরকম ছোটো ছোটো মোমেন্টসের মধ্যে দিয়েই আসি। তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার লাইফের বেশ কিছু ডিফাইনিং মোমেন্টস কী কী সেটা বলতে পারবে, বা সেরকম কিছু মোমেন্টস কি নিশ্চয়ই আছে? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। দুটো কথা বলবো। এক্ষেত্রে কি হয় জানো, এমন জীবনে অনেকগুলো ঘটনা ঘটে, জীবনের অনেক পরে এসে বোঝা যায় যে এগুলো কেন রিয়্যাক্ট করেছিলাম, তখন হাসি পায়, সেটাও যেমন সত্যি। আবার যেটা অনেক সময় মনে করলাম অত ইম্পর্টেন্ট নয়, পরে এসে মনে হয় ওটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, এটাও সত্যি। সেরকম তো ডেফিনেটলি হয়েছে অরুণাভ, ডেফিনেটলি হয়েছে, কিন্তু কাজের ক্ষেত্রেই সেটা মনে হয়। কারণ আমি সব সময় জীবনে যা কিছু ঘটেছে বা যা কিছু ঘটেনি, আমি কাজটাকেই প্রাধান্য দিয়েছি। মানে আমার সবসময় মনে হয় যে একমাত্র কাজ যার সঙ্গে তুমি যদি সমস্তটা দাও, মানে বেইমানি না করো, সে তোমার সাথে সে তোমার কোনোদিন ছেড়ে যাবে না, সে তোমার কাছে একদম আঠার মতো লেগে থাকবে। আমি বিশ্বাস করি এটা। যার জন্য আমার জীবনে যাই ঘটেছে সবটাই কাজ কেন্দ্রিক, এবং সেটা আমি মনে রেখেছি। একা একা গিয়ে হঠাৎ করে ধরো আকাশবাণীতে গিয়ে জমা দেওয়া, করে বিহাই হয়ে যাওয়া, এগুলো তো ভাবিনি। আমি দিয়েছি, অভিনয় করেছি, তৈরি হয়েও যেতাম না, মনের আনন্দে করতাম। তারা সুন্দরীও কিন্তু মনের আনন্দে করেছি। খুব বেশি কোনো কিছুতেই টেনশন নিই না, আমি নিই না, দেওয়াতেও বিশ্বাসী নই, কিন্তু নিও না। রাগ হয় তোমার? হ্যাঁ, ভীষণ রাগ হয়, ভীষণ রাগ। কি কি জিনিসে তোমার রাগ হয়? অনেক কিছুতেই রাগ হয়, অনেক কিছুতে রাগ হয়। সেই রাগগুলো আমি ওই ফুয়েলের মতো ব্যবহার করি। রাগ প্রকাশ করো না? খুব কাছের মানুষ ছাড়া রাগ প্রকাশ করি না। যাদের আমি খুব ভালোবাসি তাদের কাছে রাগ প্রকাশ করি, তারা জানে, ওরা জানে। কি বিষয় নিয়ে, কি কে ধরো আমি যদি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার সবচেয়ে বেশি কিছু রাগ হয়, আমি বলতে পারি মিথ্যে কথা শুনলে আমার সবচেয়ে বেশি রাগ হয়। না না না, মিথ্যে কথা সবাই বলে, ওটা ওই সব। শোনো, মিথ্যে কথা কি তুমি বলো না, আমি বলি না, বলি ওটা না, ও যে মিথ্যে কথা ক্ষতিকারক, মিথ্যে কথা ক্ষতিকারক, অথচ আমি বুঝতে পারছি সে এই ক্ষতিটা করার জন্য করছে, তখন আমার রাগ হয়ে যায়। দেখো, যদি বুঝতে পারছো তো তাহলে রাগ হবে কেন? আমার রাগ হয়ে যায়, সেই একমাত্র ওই কারণেই রাগ হয়। যদিও আমার রাগ বলে যে ব্যাপারটা, সেটা অনেকটা আমি এখন সেটা তো সময়ের সাথে সাথে হয়ে যায়, প্রশমিত হয়ে যায়। কারেক্ট। না, আমার রাগ হয়। রাগ হয় মানে আমি ধরো যাদের হাতে ধরে অনেক কিছু শেখাচ্ছি, আমি জানি ওদের মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে, ওরা মন দিচ্ছে না, আমার তখন রাগ হয়। তখন আমি বকি যে এটা কেন করছিস না। তখন আমার রাগ একমাত্র কাজ নিয়ে হয়, বাকিটা আমি ভাবি না, কেন আর বাকিটা আমার হাতে। আমাকে যদি কেউ অপমান করার চেষ্টা করে, আমি সেই সুযোগটাই তাকে দেবো না, তাকে সেই ভ্যালুই করব না। আমি রাগ হবে কেন? আর আমাকে কেউ, মানে তুমি তো তাই বলতে চাইছো, এইসব কারণেই মূলত মানুষের রাগ হয়। অনেক কারণেই হয়, হ্যাঁ। আমি তাকে ওই মূল্যই দেব না, তাকে দিতেই দেব না। আর আমাকে কেউ অপমান করে চলে যাবে, এরম ঘটনা ঘটেনি যে চলে গেছে। সে উত্তর নিয়ে গেছে, ভালোভাবে নিয়ে গেছে, আশা করি তার এখনো মনে আছে। মানে যারা প্লুরালি বলছি। যখন তুমি এই যে তুমি তো অনেক কাজ করেছো, অনেক, মানে বডি অফ ওয়ার্ক ইজ হিউজ, মানে ছোট স্ক্রিন, বড় স্ক্রিন, থিয়েটার, সব মাধ্যমে সব অনেক কাজ করেছো। এবার এই থ্রু আউট কাজ করতে করতে অভিনেত্রী হিসাবে যখন তোমাকে লোকজন বেশ আস্তে আস্তে জায়গা দেওয়া শুরু করলো, সেটা তো একটা পয়েন্টে হয়েছে নিশ্চয়ই আস্তে আস্তে। তো সেখানে কি তোমার কখনো মনে হয়েছে যে সেই পপুলারিটিটা কোথাও গিয়ে একটা বোঝা হিসাবে, বা একটু বোঝা মনে হচ্ছে, রাস্তায় আবার আগের মতো বেরোতে পারছি না, বা এরকম কখনো হয়েছে যে প্রচুর লোকজন, যা হয়ে থাকে পপুলারিটির একটা নিজস্ব একটা বোঝা নিয়েই আসে পপুলারিটি, সেটা কি কখনো ফিল হয়েছে কোনো সময়? না, হয়নি। না, বরঞ্চ ভালোই লেগেছে। হ্যাঁ, মানে প্রথম কথা, এই যে এত পরিশ্রম, এই যে এতটা সময় একজন মানুষকে আঁকড়ে, মানে অভিনয়কে আঁকড়ে ধরে বেঁচে থাকা, বা বলা যে আমি ভালো আছি, আর একটু ভালো আছি কারণ আমি অভিনয় করি বলে,
এটা তো অ্যাকনলেজমেন্ট চায় মানুষ, শিল্পী তো একটু প্যাম্পার্ড হতে চায়, অবশ্যই চাই। সুতরাং সেটা বোঝা হবে কেন, সেটা সম্মানের। তবে ঠিকই একটা মিস করি, এটা খুব হাস্যকর লাগবে, আমি বাইরে করে খাই না, কিন্তু যখন প্রথম বুঝতে পারলাম, আমার না ওই মাংসের নলি ঠুকে ঠুকে খেতে খুব ভালো লাগে। বন্ধুর বাড়িতে গেছি, ওইটা ঠুকছি, আরে বাবা তুমি ওই টেলিফিল্ম, তখন টেলিফিল্ম করতাম, সবে বুঝতে পারছি, আচ্ছা তাহলে লোকে জানছে, তখন ওই যে খেতে দিত না, রাগ হতো, ঠক করে ঠুকবো, তারপরে নালিটাতে বলো ওটা কি আনন্দ, টিপিক্যাল বাঙালি। তারপরে বাইরে খাওয়াই ছেড়ে দিলাম, ওইটুকুনি যা অপ্রাপ্তি, বাকিটা পুরোটাই প্রাপ্তি। পুরোটাই প্রাপ্তি। মানে কখনো মনে হয় যে খুবই মাঝে মাঝে কি একা একা কখনো এই রকম মনে হয় যে হ্যাঁ আই হ্যাভ এ গুড লাইফ অ্যান্ড আই এম লিডিং এ ভেরি নাইস লাইফ, কোথাও এই গ্র্যাটিটিউডটা কি সব সময় মনে হয়, প্রত্যেকটা মুহূর্তে মনে হয়, প্রতিটা মুহূর্তে মনে হয় আমি অনেক ভালো আছি। এরপরে যদি আমি কিছু নালিশ করি সেটা লাক্সারি হয়ে যাবে, এমন লাক্সারি সেটা মেনে নেওয়া যাবে না। আমি সত্যিই খুব ভালো আছি। আমি প্রত্যেকটা মুহূর্তে মনে করি যে যারা ভীষণভাবে মানে এই প্যান্ডামিকের সময় যারা মারা গেছেন, যাদের চিকিৎসার জন্যে বাড়ি বিক্রি করতে হয়েছে, যাদের নানা রকমভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, আমার ভাগ্যের একটু এদিক ওদিক হলে আমি তাদের জায়গায় থাকতে পারতাম। আমি একটা শাড়ি বিছানার তলায় রেখে পরের দিন নিউজে পড়তে যেতাম, আমি নানা রকম উপহার কিনে বন্ধুদের দিতে পারছি, নিজেও কিনতে পারছি, আমি অসম্ভব প্রিভিলেজড মনে করি নিজেকে। এবং এই যে বলছো না যে ওই যে কি হয়, মানুষ যখন অনেক বেশি আদর দিতে থাকে একটা অহংকার তৈরি হয়ে যায়, আমার সেটা কোনো দিন আসবে না। কারণ আমার বন্ধু বান্ধব তারা আমার একদম মাটির মানুষ, তারাই আমার বন্ধু। আমি যাদের সাথে আজকেও যারা আমার সাথে এসছে, যারা আমার টিম, আমি তাদের নিয়ে থাকি। আমি যা খাই ওরাও তাই খায়। আমি কিছু একটা কিনতে গেলে আমি ওদের জন্যও আমার আমি ভিতর থেকেই চাই ওটা। কারণ আমার সবসময় মনে হয় যে দুদিন পরেও মৃত্যু আছে। এটা ফিলোসফিক্যাল কথাবার্তা, কিন্তু এটাই ঠিক। সেখানে খুব বেশি মানে মেডিক্লেমের জন্য টাকা রাখো, বাকিটা কিছু রাখতে হবে না খুব বেশি, এটা মনে হয়। আমার মনে হয় এটা একটা খুব বড় ইম্পর্টেন্ট কথা বললো যে গ্রাউন্ডেড থাকার জন্য কিছু বন্ধু এমন থাকা উচিত যারা তোমাকে ওই গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে রাখবে। কিছু বন্ধু হ্যাঁ, কিছু বন্ধু কিছুই হয়। হ্যাঁ, বন্ধু অনেক হয় না। আর বন্ধু, হ্যাঁ একদমই তাই, বন্ধু অনেক হয় না। অ্যাকোয়েন্টেন্সেস, পরিচিত মানুষ অনেক হতে পারে, বন্ধু কমই হয়। তোমার ঈশ্বর বিশ্বাসটা কিরকম? তুমি কিভাবে ঈশ্বর বিশ্বাস কিরকম? হ্যাঁ বুঝতে পারছি, আমি জাস্ট আই ওয়ান্ট টু। পুজো আচ্ছা করি না, হ্যাঁ, কিন্তু আমি ঈশ্বর বিশ্বাসী। তুমি কি স্পেসিফিক কোনো ঈশ্বর বিশ্বাসী? তারা মা ভালো লাগে। হ্যাঁ, কোন সময় তাদের সঙ্গে তোমার কমিউনিকেশনটা? সব সময় হয়। সব সময় হয়। তারা সুন্দরী করার আগেই কিন্তু তারা আমার ভক্ত আমি। হ্যাঁ, মানে আমার তারা মাকেই ভাল লাগে। মানে এমন নয় যে না, মানে আমি ওই সব সময় পাথর দেখতেই রাস্তায় নমস্কার করছি সে নয়, কিন্তু সেরকম ভক্তি আমার নেই, কিন্তু আমার ভেতর থেকে আসে এটা। মানে যেমন আমার টিমের একজন আছে, সে প্রত্যেক শোয়ের আগে টেনশানে কাঁপছি, বললো দিদি একটু গোপালকে দেখে যাও। সেটাও দেখি। এবার 3 নম্বর সেতে বললাম বিশ্বনাথ দেখা, একটু গোপালকে দেখি। আবার আরেকজন আছে অম্বরীশ, সে কর্মতে বিশ্বাস করে, তার কাছে কর্মই হচ্ছে দেবতা, তার কাছে ওইটাই হচ্ছে পুজোর জিনিস, তাকে সেভাবে আমি দেখি। কিন্তু সে যখন বলছে দিদি চিন্তা করো না, আমি বলছি পুজো দিচ্ছি, তার ওই বিশ্বাসটাকে আমি সম্মান করি। আমার কাছে ঈশ্বর তাই, বিশ্বাসটাই সবচেয়ে বড় জিনিস। অ্যাবসলিউটলি। আর তোমার সঙ্গে কমিউনিকেশনটা যেরকম, মানে সবার একটা নিজস্ব আমার মনে হয়
নিজের সঙ্গে একটা কমিউনিকেশন আছে যেটা তারা কোনো কোনো সময় ঈশ্বরের প্রতি সমর্পণ করে, কোনো কোনো সময় তারা নিজেদের সঙ্গেও একটা কনভারসেশন করে। তোমার এই কমিউনিকেশনটা কীরকম? মানে আমার কমিউনিকেশনটা কীরকম জানো? আমার কমিউনিকেশনটা হলো যে কী হচ্ছে বলো তো, এতদিন ধরে ব্যাপারটা করছি, কিছু দেখছো না তুমি কিন্তু, হ্যাঁ ঠিক করে এইসব ইয়ার্কি করলে কিন্তু হবে না। আমার কমিউনিকেশনটা কিন্তু আমার ঈশ্বরের সঙ্গে এরকমই, তোমারও তাই? এরকমই একদম। আমার কাছে রক্ত মাংসের মানুষ, একদম আমার কাছে রক্ত মাংসের মানুষ। যত এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যত দিন যায়, মানুষের যত এক্সপিরিয়েন্স বাড়ে, যত রিয়েলাইজেশনস বাড়ে, সেখানে কি কোথাও গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে যেই আড্ডাগুলো, যেই বন্ধুত্বগুলোর কথা তুমি বলছো, সেখানে কি কখনো ব্যাপারটা কি খুব ফিলোসফিক্যাল হয়ে যায়, নাকি এখন অবধি ওই মানে তুমি অ্যাজ এ পার্সন যা, ধরো আমার মধ্যে যেমন একটা ফিলোসফারও আছে, আমার মধ্যে একটা প্রচণ্ড ফাজিল দুষ্টু ছেলেও আছে, এই দুটোই আছে, দুটোই এক্সিস্ট করে। আমি দুটোকেই সবসময় বাইরে রাখতে চাই, এরকম কোনোটাকে আমি লুকিয়ে রাখতে চাই না, সবসময় ফিলোসফিক্যালও হতে চাই না, আবার যদি কিছু ফিলোসফিক্যাল মনে হয় তাহলে আমি সেটাকে স্টেট করতে চাই। তোমার ক্ষেত্রে এটা কীরকম? একদম তাই, দুটোর ব্যালেন্সই আছে, এবং সেটা আমার খুব কাছের মানুষদের কাছে আছে অবভিয়াসলি। হ্যাঁ, একদম তাই। তোমার কাছের সার্কেলটা কত বড়? ছোট্ট, 5 থেকে 6 জন, ছোট্ট। ইন্ডাস্ট্রিতে বন্ধু হয়নি? না, সেরকম আমার বন্ধু খুব কম। আমি যাদের বন্ধু মনে করি। কেন? বন্ধু মানে তো বন্ধু, তাদের সাথে সারাক্ষণ কথা বলতে হবে, তাদের সঙ্গে আমি ভালো কিছু খেলে তাদেরও বলবো চল খেতে আয়, বা তাদের আমি রান্না করে খাওয়াতে চাইবো। আমরা সবাই এত ব্যস্ত, একই প্রফেশনে কি বন্ধুত্ব হয়? সবাই তো ব্যস্ত। কোনোদিনই বন্ধুত্ব হয়নি কারোর সঙ্গে সেই অর্থে? হয়নি সেই অর্থে। তো এবার তুমি যখন কাজ করেছো, কাজ করতে গিয়ে তো এই পরিচিতি বা একটা আরেকটু বিগার সার্কেল একটা তৈরি হয়, সেখানে কাজ করতে গিয়ে কখনো মানে সহকর্মীদের সঙ্গে তোমার ইকুয়েশনটা কিরকম গেছে? সবসময় ভালো? কোনোদিন কোনো হয়নি? ফিল্ম করতে এসে তো কোনোদিনই হয়নি। টেলিফিল্মে প্রথম দিকে একটা অসুবিধা হতো, যখন সব মানে যদি ভাবতে বসি, অনেক দিন আগেকার কথা, যে আমি দেখতাম যে আমার সিনিয়রদের তাদের বসিয়ে রেখে আমাকে ওই প্রডিউসাররা টানাটানি করছে, মানে কিরকম যে 2 ঘন্টার জন্যই দাও। তখন তো টেলিফিল্মগুলো পরপর প্রত্যেকটা সপ্তাহে আমার টেলিফিল্ম হতো। আমি তখন দেখলাম কি মানে আমি না খুব একটা কোনোদিনই মাথা ঘামাইনি আমাকে কে কি ভাবছেন, এটা নিয়ে আমি বাবা ওইটা ভাববে তাই আমি এটা করব, আমি ও ধরনের মানুষই নই। আমি একদম মানে অন্যেরা কি ভাববেন বা অন্যেরা আমাকে কি ভাবছেন সেটা ভেবে আমি আমার জীবন চরিত্রটা চেঞ্জ করব বা ভালো বা খারাপ করব, আমি সে ধরনের মানুষ নই। আমি কাউকে কোনোদিন অসম্মান করি না, জ্ঞানত অজ্ঞানত করি না। হ্যাঁ, বাট আমাকে কেউ ওই যে বললাম অসম্মান করবেন, সে সাহসও যেমন দেব না, কিন্তু বোকার মতো যদি কেউ করে ফেলেন তাহলে তিনি তার যোগ্য উত্তর পাবেন, এটাতেও আমি বিশ্বাসী। সেই ক্ষেত্রে আমার তখন আমি কি করতাম, যে আমি করব না, আমি ওই 6 দিন কাজ করব, ম্যাক্সিমাম 6 দিন, 2 দিন বা 5 দিন কাজ করে আমি 2 দিন ফোন সুইচ অফ করে বসে থাকতাম, আমি করতাম না। তো সুতরাং সেরমভাবেই আমি চলেছি, আমার জীবনটা অসুবিধা তো কিছু হয়নি, হচ্ছেও না, তো ন্যাচারালি সেভাবেই চলবো। একটা জিনিস বলো, এই যে লোকে বলে যে ফিমেল হিসাবে, মানে আমরা তো আসলে এখনো অবধি পুরুষতান্ত্রিক সমাজেই বাস করি, এবং সেটার কোনো ভুল নেই, মানে সেটা একেবারে পরিষ্কারভাবে সত্য। যতই চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন লোক, তবু আমি বলবো আজকের দিনে দাঁড়িয়ে হয়তো পরিস্থিতিটা একটু বেটার, বাট না মানে বিরাট কিছু না। তুমি আইটি সেক্টরে কোন মহিলা বা মানে বন্ধু বান্ধব কাঁধে হাত রেখে ধূমপান করতে করতে বেরিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু সমান অধিকার নয়। না, সেটা সমান অধিকার নয়, সেটাই চিত্র নয়, আসল চিত্র নয়, একেবারেই তাই। আমি বলছি যে তুমি অনেকেই বলে যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে মহিলা হিসেবে তাকে অনেক রকম ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেমের মধ্যে পড়তে হয়। আমি কিন্তু কোনো রকম অন্য প্রবলেম না, ইট ইজ লাইক জাস্ট ধরো প্রেফারেন্সের অভাব, কোথাও হয়তো একটুখানি আচ্ছা ঠিক আছে রেমুনারেশন কম, এই ধরনের জিনিসপত্রকে তুমি ফেস করেছো? আমি করিনি।
কেন আমাকে ঘিরে গল্প হতো তবে হ্যাঁ বলতাম। আচ্ছা, এটা প্রথম থেকেই তাই করতে? প্রথম থেকে তাই করি, এর মধ্যে কোনো মিথ্যা নেই। তুমি আমার ক্যারিওগ্রাফ দেখো, আমাকে টেলিফিল্ম যখন আমি করতাম, আমি সেই টেলিফিল্মেই হ্যাঁ বলতাম, যেটা আমার, এবং প্রচুর করেছি, অগণিত, মানে তখন একটার পর একটা টেলিফিল্ম প্রত্যেক শনি রবি করছি, কিন্তু আমাকে ভেবেই গল্প হতো। আমি ফেস করিনি, আমি বলতে পারবো না। আর মানে কোনো দিনই ফেস করো? কোনো দিন ফেস করিনি, টিল ডেট ফেস করিনি। এটা আমার মনে হয় এটার পেছনে একটা কারণ থাকে, জানো, অনেকে আমাকে বলে, আমার মনে হয় ইফ ইউ ক্যান মেক দ্যাট ওয়াল অ্যারাউন্ড ইউ, না ওয়াল দরকারও হয় না, না ওটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়, জানো, কেউ বলবেই না, হ্যাঁ সাহসই পাবে না। আমার কোনো দিন, তুমি ট্রাস্ট মি, মানে কোনো দিন আজ পর্যন্ত কোনো দিন হয়নি গো। দ্যাটস ভেরি গুড, মানে এটাই তো হওয়া উচিত। আমার কোনো দিন হয়নি। একটা কথা বলো, যে তুমি যখন অভিনেত্রী হিসাবে তুমি তো মানে কি বলবো, সেই অর্থে থিয়েটার তো করেছো, থিয়েটার তো একটা বিরাট শিক্ষার জায়গা। যখন একটা চরিত্র পাও, এখন আজকের দিনে দাঁড়িয়ে যদি বলি, তোমার একটা চরিত্র দেওয়া হলো, বা তুমি ধরো তারা সুন্দরী যখন ভাবলে যে আমি করব, যখন তুমি টেক্সটটা পড়লে, এই চরিত্রটা পেয়ে প্রথম থটটা কি আসে? তুমি কিভাবে, যদি অ্যাক্টার্সদের যে স্ক্রিপ্টের, আমার কাছে স্ক্রিপ্টটা ইম্পর্টেন্ট, এবার স্ক্রিপ্টটার থেকে তুমি কিভাবে চরিত্রটাকে আমি চোখের সামনে দেখতে পেলাম, যখনই আমি চোখের সামনে কিছু দেখতে না পাই আমি সেটা করি না। আচ্ছা, আমাকে ভিজুয়ালাইজ করতে হবে। আমি ওইটা ট্রাস্ট মি, ওইটা শুনতে শুনতে, যেদিন উজ্জ্বল চট্টোপাধ্যায় প্রথম স্ক্রিপ্টটা আমার বাড়িতে বসে পড়ছেন, ওইটা শুনতে শুনতে আমি ভিজুয়ালাইজ করছিলাম তার চুলটা কিরম হবে, তার পোশাক কিরম হবে। একটা জায়গায় বলছে যে চমৎকার মিষ্টভাষী ভেতরে ভেতরে অন্তর টিপ্পনি নিয়ে আমার পরিচালক অমৃতলাল বসুবাবু মশাই আমার পোশাক কমাতে লাগলেন। এটা অন স্টেজ আমি করছি, তো সেটা কি হতে পারে? আচ্ছা, আমি যদি যেই স্ক্রিপ্ট, আমি এটা এখন বলে নয়, আমি যে স্ক্রিপ্ট, হ্যাঁ, সময়ের সাথে সাথে আমার গভীরতা বেড়েছে, সবার বাড়ে, আমারও বেড়েছে, আমার দেখার চোখটা অনেক খুলেছে, আমার ভাবনা চিন্তা অনেক খুলেছে, আমি সেটাকে অন্যরকমভাবে ভাববো আরেকটু। কিন্তু আমি ভিজুয়ালাইজ করতে না পারলে আমি সেটা করতে পারি না, আমি না বলে দিই, আমি করতে পারি না। এটা সিনেমার স্ক্রিপ্টের ক্ষেত্রে বা যে কোনো, অ্যাবসলিউটলি। তো কিছুদিন আগে আমাকে একটা খুব বড় হাউস, ভীষণ ভালো তার কাস্ট অ্যান্ড ক্রিউজ, আমি না বললাম কেন, ভিজুয়ালাইজ করতে পারছি না, আমি ভিজুয়ালাইজ করতে পারছি না। আর তুমি ভিজুয়ালাইজ করে ফেললে তোমার পক্ষে ওই অভিনয়টা করাটা আর কোনো প্রবলেম হয় না? কোনো দিনই প্রবলেম হয়নি, অভিনয় করতে আমার কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয়নি। আমার অঙ্ক করতেও কোনো অসুবিধা হতো না, আমার অভিনয় করতে কোনো অসুবিধা হয়নি। অভিনয় তো অঙ্কও লাগে আবার আবেগও লাগে। ধরো জীবন অনেক, মানে এই যে তুমি বলছিলে না, ফিলোসফিও লাগে আবার দুষ্টামিও লাগে। একদম একদম, একেবারেই তাই। দুষ্টামি খুব ভালো, এইটা বাঙাল কথা কইলে আপনি, শুই না ভাল লাগলো। দুষ্টামি। একজন অভিনেত্রী বা একজন অভিনেতার নিজের জীবনের যে এক্সপিরিয়েন্স, নিজের জীবনের যে রাগ দুঃখ অভিমান ভালো লাগা ভালো সুখ সব কিছু নিয়ে, সেটার কি সেই ধরো একজন অভিনেতার জীবনটা মোটামুটি একটা খুব মানডেন একটা জীবন, মানে অভিনয় চলছে তার জীবনে, অথচ সেটা কি দরকার পড়ে খুব বলে মনে হয় তোমার, যে তার জীবনের এক্সপিরিয়েন্স যেটা অভিনেতা হিসেবে? অ্যাবসলিউটলি দরকার পড়ে, অ্যাবসলিউটলি দরকার পড়ে। আমার জীবনে আমি যে ঘাগুলো খেয়েছি, কি অদ্ভুত! দেখো, এক্ষুনি জাস্ট মনে হলো যে তারা সুন্দরী একটা জায়গায় বলছে যে আচ্ছা, সে যে দাগা পেয়েছে তার সব কিছু কি সে বলেছে তার সংলাপে? সেটাই তো অভিনয়, সেটাই তো অভিনেতা অভিনেত্রী। প্রকাশ ভঙ্গিমাটা কারোর অভিনয়ের ক্ষেত্রে হবে, কারোর ওই যে বলছিলে রাগ হবে প্রচণ্ড, কিন্তু রাগটা থাকতে হয়, আমি মনে করি রাগটা ভেতরে থাকতে হয়, রাগটাই জেদ, রাগটাই তেজ। রাগ মানুষকে অনেকটা, মানে যদি তুমি পজিটিভ ওয়েতে ধরো, অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। তো মানে সেটা থাকাটা জরুরি, মানে তোমার জীবনের যে এক্সপিরিয়েন্সেস গুলো হয়েছে, জরুরি, ভীষণ জরুরি। প্রত্যেকটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাওয়া, জীবনটাকে দেখা। এবং তোমার কি মনে হয়
মানে অভিনেতা বা অভিনেতা যারা অভিনয়কে পেশা হিসাবে বা আনন্দের সঙ্গে করে, যেরকম তুমি অভিনয়টা করতে আনন্দ পাও, আমি মানে খুব আনন্দ পাই। এই যারা যখন এটার মধ্যে দিয়ে তারা যায়, তারা কি মানে আমি তোমার কথাই জিজ্ঞেস করছি, ধরো তোমার ক্ষেত্রে কি বারবার এই বিভিন্ন জীবন বাঁচাটা, বারবার বিভিন্ন চরিত্র হয়ে যাওয়াটা, এইটা কোথাও তোমাকে কোথাও কি কখনো ডিস্টার্ব করেছে, যে একটা চরিত্র করে না আমি একটু ভেতর থেকে ডিস্টার্ব হলাম? না, সেরকম হয়নি। যে তুমি সুইচ অন সুইচ অফ করতে পারো ফট করে? সুইচ অন সুইচ অফ নয়, ওটা খুব সহজ শব্দ, তা নয়। কিন্তু ধরো আমি বলছি, তুমি যেটা মিন করতে চাইছো বলে আমার মনে হচ্ছে, একটা কান্নার দৃশ্য, যে ওটা করে কষ্ট, সারাক্ষণ কষ্ট হচ্ছে না, কারণ তাহলে তো প্রেমের দৃশ্য করতে গেলে সারা জীবন প্রেমই করে যেতে হয়, সেটা তো কথা। খুনের দৃশ্য করতে গেলে সারা জীবন খুন করে যেতে। আমার কথা হচ্ছে যে যদি খুব বুকিশ ভাষায় বলি, অ্যাক্টিং ইজ ইমিটেশন অফ ইমিটেশনস। তো ধরো তুমি এটা করার আগে বললে এই টপ লাইটটা একটু সরা, আমি তখন দেখলাম আমি যদি টপ লাইটে একটু ঝুঁকে বসি আমার চোখটা ওপরে গর্ত হয়ে যেতে পারে বোধহয়, তাই জন্য তুমি বললে, আমি পিছনে ঘুরলাম তখন। এই যে একটা করতে করতে অভিনয়, স্টেজে যখন আমি অভিনয় করছি, কাঁদছি, মানে এটাতে কি হয়, আমার মনে হয় আমার মগজের এক্সারসাইজ হচ্ছে, আমার মনে হয় আমাকে আলোটা নিতে হচ্ছে, আমাকে ডায়ালগটা ঠিক আছে ওটা সড়গড় হয়েছে, সবাই ডায়ালগ নিয়ে খুব ভাবেন যে বাবা কী করে মুখস্থ করলে, ওটা তো জলের মতো, ওটা গাড়ি চালানোর মতো, ক্লাচ ব্রেক আপনা থেকে এসে যাবে। কিন্তু আমি এই ডেলিভারিতে এভাবে বললে মানুষ রিয়্যাক্ট করছে, তাহলে কিন্তু আশা করো না পরেরটাও হাততালি পেতে পারো, বেশি আশা করো না, পরেরটা কমিয়ে দাও, এইটা কিন্তু চলতে থাকে মগজে, চলতে হয়, তাই না? তো সেই ক্ষেত্রে খুব বেশি ইনভলভড হতে নেই, ডিসপ্যাশনেটলি প্যাশনেট, আমার কাছে এটা অভিনয়ের মন্ত্রোচ্চারণ। অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিট্যাচমেন্ট এট দ্য সেম টাইম। তুমি যদি কাঁদতে কাঁদতে বিহ্বল হয়ে যাও, লাইটটার থেকে অন্ধকার হয়ে গেল, আরে তুমি যদি নিজের মুখের এক্সপ্রেশন দেখাতে না পারো, তোমার মুখের যদি এটা না দেখাতে পারো, তাহলে আর অভিনয় করে লাভ কি? তাহলে তো লাভ নেই কিছু। তোমার সবটাই মাথায় রেখে অভিনয় করতে হবে। অভিনয়টা আমার তো মনে হয় সিলেবাসের বাইরে, তো ওটার মধ্যে একটা আলাদা ভাবনা চিন্তা লাগে আমার মনে হয়। আবার খুব বেশি ভাবনা চিন্তা করতেই থাকলে সেটাও হবে না। না বেশি, আমার মনে হয় বেশি সিরিয়াসলি কোনো জিনিসকে বেশি সিরিয়াসলি নিলে মুশকিল। না, জীবনকে তুমি সিরিয়াসলি নাও, জীবনকে সিরিয়াসলি বা নিজেকে সিরিয়াসলি নাও। নিজেকে খুব সিরিয়াসলি নিই না। ওই যে আমি তোমায় প্রথমে বললাম না, যখন এক একটা সময় আসে যে দেখছি এইটা মানে এটা এরকম হতে পারে, ওই ক্যালকুলেশনগুলো তো থাকতেই হয়, তখন আমি সেটা সম্ভাব্য পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে পারি সেটা ভাবি। কিন্তু ওটা নিয়ে ভাবতে বসলাম, ওটা সময়ের সাথে সাথে অনেকটা ফেড আউট হয়ে যায়। প্রথমে যেটা ভাবলে, ওই যেটা প্রথমে বলছিলাম না, যাকে একটা ঘটনা করবো এখন মনে হয় হাস্যকর লাগে, ঠিক সময়ের সাথে সাথে। এবং আমার মনে হয় যে ছোটোবেলার থেকেও এই যে বড়োবেলার যে ছোট আমিটা, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য এখন আমার কাছে এই মুহূর্তে। আমি এই সময়টা এনজয় করছি। তোমার যে ছোট আমিটার কথা বললে, সেটা এখনো বাঁচিয়ে রেখেছো? ওরে বাবা, ওরা জানে ওটা তো বেঁচে থাকতেই হয়। সেই ছোট গার্গিটা কি করে, মানে তার কি মানে তার বাচ্চামগুলো কিরকম? কিরে অনেক কিছু ওদের কাছ থেকে শুনতে হবে। তাহলে তুমি মানে আমি আমার বাচ্চাগুলো আমি তোমার কিরকম বলো? আমি বলছি, আমি একটা পয়েন্টে বুঝেছি যে আমি বহুত সিরিয়াস হয়ে যাচ্ছি, ঠিক আছে, আমি প্রচুর বেশি সিরিয়াস হয়ে যাচ্ছি, প্রচুর বেশি ফিলোসফিক্যাল হয়ে যাচ্ছি। আর আমি বুঝতে পেরেছি আমার মধ্যে যে বাচ্চাটা আছে সেটাকে একটু আস্তে আস্তে মরে যায়নি, সে না একটু ঘুমিয়ে পড়েছিল, তাকে আমি বের করে এনেছি। আমার বাচ্চা আমি বলতে ধরো মানে আমি যা মানে একটা ইনোসেন্ট বাজে বোকা হয় না, ইনোসেন্ট বাজে বোকা, যেটা সবসময় চালাক হতে হবে তার কি মানে আছে? ওই ইনোসেন্ট বাজে বোকাটাতে আমি এক্সপার্ট, আমার টিম মোটামুটি জানে সেটা। আমি কি করতে পারি, বাচ্চা আমি মানে কতটা বাচ্চামি আছে সে ভাবতে পারে না। মানে
একটা ছোট্ট উদাহরণ দিই। আমার এক টিম মেম্বারই, আমি একটা চাউমিন দেখেছিলাম, চাউমিন আনা হচ্ছিল, তো সেটা না সামহাও ফেলে দেওয়া হচ্ছে। তুমি বিশ্বাস করো আমি কেঁদে ফেলেছি, ভালো তো, বিকজ ওই চাউমিনটা আমি ভেবেছিলাম মনে মনে যে কিরকম লাগবে, ভালো। বুঝলে, মুখের মধ্যে কিরকম টেস্ট করবে। খুব ভালো, এই আগামী কয়েক বছর জ্যান্ত হয়ে বেঁচে থাকবে তুমি। হ্যাঁ, এইটা আমার বাচ্চা মেয়ে এরকম অনেক কিছু আছে, আমি অনেক কিছুই করি, অনেক কিছু করি, এবং আমার মনে হয় এটা খুব জরুরি না? ওরে বাবা, ভীষণ জরুরি গো। আশেপাশে কি এরকম মানুষ দেখো যারা খুব বেশি সিরিয়াস হয়ে গেছে, খুব বেশি তাদের মধ্যে বাচ্চাটা এখনো আর নেই, তখন কি সবার মধ্যে থাকে জানো তো, ঘুমিয়ে পড়ে হুম সবার মধ্যে, তো পরিবেশ পরিস্থিতি তাদের মেরে ফেলে। আমি ভীষণ মানে আমি ভীষণ করি, হুম আমি ভীষণ মানে আমি বলছি কিছুদিন আগে দেখছি কেষ্ট আর অমর বাইরের থেকে খাবার এনে খাচ্ছে। এটা আমাদের বাড়িতে নো যে যা করে বাড়িতে করো, সিঙ্গাড়া ভাজো, ফুচকা করো, সব বাড়িতে করো, যা যা বলবে এনে দেবো, করো, বাড়িতে করো। দেখছি খাচ্ছে। এবার সেই সময় আমি ঢুকেছি, কেষ্ট তো সঙ্গে সঙ্গে বোকার মতো পিছনে রেখেছে। এটা হয়েছে জানিস তো কি অদ্ভুত শোর হয়েছে, এই পরশু দিন আমি ঢুকে জানি কী ব্যাপার, কী খাচ্ছ, গম্ভীর মুখ। অমর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো যে বাড়িতে, হ্যাঁ দিদি আসলে ওই যে মানে ওটা ওই তো কেষ্টদা আনলো। কেষ্ট বলছে আমি আনিনি, পারত এনেছে, এরকম করছে। আমি বললাম কী আছে ওখানে? সিঙ্গারা আছে আর একটু ওই জল ভরা ওই মানে সেটা হচ্ছে বালুশাহী ভাজা, ওইটা জল ভরা সন্দেশ নয়, যেটা ভাজা করে না এরকম পাখি পিঠের মতো, ওটা খাচ্ছ তুমি। আমি এক্ষুনি অশোককে বলছি আবার তোমরা এসব খাচ্ছ, লজ্জা কর না? কিছুদিন আগে পেট খারাপ হয়েছে, যাকে আমার জন্য অর্ধেকটা রাখো। তো আমার এবারে যেই মাত্র সেটা বড় সাহেবের সুপ্রিম কোর্টের কাছে গেল, ব্যাস চারজনে মিলে বকাবকি, চারজন কি দিচ্ছে। কিন্তু এরকম ভালো লাগে আমার, ওই খাওয়ার কথা বললে খাওয়ার কথা মনে হলো, বাট আমার ভালো লাগে আমার সবাইকে নিয়ে, মানে আমি যা খাবো আমার সবার সাথে হই হই করে থাকতে ভালো লাগে। আর ওরা তো আমার সবচেয়ে কাছের, বকে দিলে আমি বকে দিই, কারোর পেছনে কোনো বলি না এই হয়েছে এটা কেন করছে না, একদম সামনেই বলি যা যেটা করে, এবং তাই জন্যই বোধহয় আমাকে ওরা একটু ভালোবাসে। পেছনে বলে ওরাও বড্ড ভালো, সবটাই তো হয় মানে রেসিপ্রোকাল। তোমার যে একা সময় কাটানো, একা যখন থাকো, ধরো একা সময় তো নিশ্চয়ই কাটাও, একাই কাটাই। একা সময়টাই কি তোমার সবচেয়ে করার জিনিস, মানে কি করো? অনেক কিছু করি গো, যেমন গান করি কখনো, বা ভাবি, নিজের সঙ্গে নিজে খুব কথা বলি। আমি ঈশ্বরের সাথে কথা বলার থেকেও নিজের সাথে নিজে খুব কথা বলি। আমার যখন ঘুম হয় না, আমি নানা রকম ডায়লগ মনে করতে করতে আপসাপ কথা ভাবি, ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি, নিজের সাথে কথা বলি। তারপরে মানে গার্গী যেন গার্গীর বাইরে কথা বলছে এরকম বলি। আর কখনো আমি ওই দুঃখ বিলাসী নই, কোনো দিন নেভার, ওইটা নয়। কিন্তু বই পড়ো? বই তো পড়ি, বই আমি খুবই পড়ি, আমাদের বাড়িতে বই পড়ার চল আছে। ইনফ্যাক্ট কেষ্ট সেও মানে পেপারটা আসলে ফার্স্ট পেপারটা পড়ে, ওটা আছে, ওটা অভ্যেস হয়ে গেছে, ওটা কোনো আলাদা গুণ নয়, ওটাই স্বাভাবিক। কিন্তু একা সিনেমা দেখতে চলে যাই, হ্যাঁ সিনেমা দেখতে, সেটা কোনো মাল্টিপ্লেক্সে যাই না, মানে নজরুল তীর্থ বা মানে যেখানে বেশ একা পপকর্নটা নিয়ে খেয়ে বসতে পারবো, সেরকম যাই, ভাল লাগে। অনেক সময় পপকর্ন খেতে ইচ্ছে হলেও সিনেমা দেখতে গেছি, এরকমও হয়েছে। হ্যাঁ, ওই যে তোমার ওই ক্যারামেল পপকর্ন যেটা থাকে, ওটা আমার খেতে খুব ভালো লাগে। ওটা এরকম করি, নিজের সাথে নিজে অনেক সময় কাটায়। আমাদের একটা খুব বড় ছাদ আছে, আর ওখান থেকে অনেকটা দূর অবধি আকাশ দেখা যায়, বসে থাকি, ভালো লাগে, মানে কোথা দিয়ে সময় কেটে যায়। ওই সময়টা আমার নিজের সময়, ওটাতে নো ওয়ান ইজ অ্যালাউড, আমার নিজের সময়। এই আর কি, এই নিজের সময়গুলো খুব দরকার, আমি খুব উপভোগ করি। ওটা তো থাকতেই হবে, না হলে তুমি সবার সাথে সময় কাটাতে পারবে না, মানে যে কজন বন্ধু তুমি অর্জন করেছো তাদের সাথে সময় কাটাতে পারবে না, এই আর কি। এই যে গান করো বললে, তো গানটা কি মানে তুমি সেই যে মানে গানটা কি সবসময় তোমার সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হিসেবে থেকে গেছে? কি মানে কি ধরনের গান গাও যখন তুমি একা গাও? সব গান গাই, আমার গানই ভাল লাগে, আমার সুরই ভাল লাগে। আমার মনে হয় যে মানে কবি বলেছেন দগ্ধ যবে চিত্ত হবে মরু সংসারে, স্নিগ্ধ করো মধুর সুরধারে। কিন্তু আমার মনে হয় আনন্দ থাকলে আরো গান করা উচিত। শুধু দগ্ধ যখন চিত্ত হবে কেন,
যখন আনন্দেও চিত্ত থাকবে তখনও গান গাওয়া উচিত, যেমন চিত্ত যেটা ভয় শূন্য তখনও গান করা উচিত। গান তো সুর, ও তো সুর, এই আর কি। আরেকটা খুবই একটা অন্যরকম প্রশ্ন করি তোমাকে। বলো। একজন অভিনেতা যখন কাজ শুরু করে তারপর তার একটা জীবনের অনেকটা সময় যায় এবং তার আস্তে আস্তে সময়কাল যেতে থাকে, তার বয়স বাড়তে থাকে, পুরুষ নারী নির্বিশেষেই বলছি। বেশ কিছু অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আমরা দেখতে পাই যে যারা অনেকেই আছে যারা এই মানে আমাদের বয়স হচ্ছে এবং আমাদের রোলসগুলো ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এটা মেনে নিতে কোথাও কারো অনেকের অসুবিধা হয় বলে আমি পার্সোনালি দেখেছি। তোমার ক্ষেত্রে হাউ ডিড ইট ওয়ার্ক? আমি তো প্রমাণ করেছি। আমি যখন 18 তখন আমি 38-এর মা সেজেছি। আমি যখন এখন বললাম না, তখন আমি 75-এর বুড়ি সেজেছি মহানন্দায়। আমি এমন অনেক নায়কের সঙ্গে কাজ করি যারা আমার থেকে বয়সে অনেক বড়, আমার কোনো এসব নেই। আমাকে দেখতে হবে ওই যেটা আমি করছি সেটার গুরুত্ব কতটা, সেটা কতটা আলো ছড়াতে পারছে। আমার কোনো অসুবিধা হয় না, সেটা তো মানতেই হবে। বাট ইয়েস, গ্রেস, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। গ্রেস, যেটাকে তুমি একটা বাউন্ডারি দিয়ে কন্ট্রোল করতে পারবে, দ্যাট ইজ লাইফ, দ্যাট ইজ দ্য বিউটি। আর হ্যাঁ, ঠিকই বলছো যে সেটা যদি থাকে তাহলে এজ হওয়াটা না মানে ফাইন ওয়াইনের মতো এজ হয় মানুষের। হ্যাঁ, মানে বয়স নিয়ে উচ্চারিত মানে সোচ্চারিত অনুচ্চারিত কোনোটাই আমার কোনোদিন মনে হয়নি। রাইট, এটা খুব স্বাভাবিক নিয়ম। আর যেটা স্বাভাবিক সেটা এত কিসের চিৎকার চেঁচামেচি? আমরা তো কেউ যজাতি হতে আসিনি যে এমন একটা কিছু খেলাম যাতে অমরত্ব বা যাতে চিরযৌবনা হয়ে থাকবো। কিন্তু আমার মনে হয় বরাবরই বেসিক্যালি আই এম সেপিওসেক্সুয়াল। আমার বরাবরই মনে হয় যে সমস্ত সৌন্দর্য বা জৈব চাহিদা সেটা অনেকটা মন থেকে আসে, অনেকটাই মন থেকে আসে। সো ইয়োর মাইন্ড শুড বি ভেরি ইয়াং, এবং সেটা একটা এক্সারসাইজ। কারেক্ট, এবং সেটা অভ্যেস। এবং ওই তখন দেখবে তোমার ওই আগের যে প্রশ্নগুলো না, ভেতরের আমিটা বাঁচিয়ে রাখা, ঠিক ঠিক, সবটা তখন তুমি উত্তর পেয়ে যাবে। কারেক্ট। আর একজন কি বলবো, ভেতর থেকে নবীন থাকাটা, এটা আসলে যে কতটা ইম্পর্টেন্ট। আমার দাড়ি পেকেছে যখন, তো আমাকে আমার মা বললো একদিন, এই বাবু তোর দাড়িগুলো অনেক পেকে গেছে, একটু কালো কর। আমি বলছি, মা এই প্রত্যেকটা দাড়ি, এই প্রত্যেকটা পাকা দাড়ি আমার এতদিনের জীবনের এক্সপিরিয়েন্স, এইগুলো আমি কেন কালো করতে যাবো? আমি তোমাকে চুপি চুপি একটা কথা বলছি, এটারও অভিজ্ঞতার দাম দাও। মহিলারা কাঁচা পাকা দাড়ি এবং কাঁচা পাকা চুল পছন্দ করে। চুলটা পাকবে না আমার, এটাই তো মুশকিল, বুঝলে? ওটা পাকিয়ে নাও। আরে ওটা পাকিয়ে নিতে হবে, ওটা কোনো রং ফং করে পাকিয়ে নিতে হবে। কেন জানো? চুল না পাকার একটা গল্প আছে, সেটা হলো জেনেটিক। হ্যাঁ, আমার মায়ের এখনো, আমার মা 71, বাট আমার মায়ের এখনো চুল পাকেনি। তো চুল পাকে না আমাদের, মানে আমাদের ওই জেনেটিক্সটা আমি পেয়েছি। তো সে এখন তো আমার এক দিদি আছে, সে মানে সে ইয়ে করে, মানে সে বিউটিশিয়ান যাকে বলে, বা তার একটা পার্লার আছে, তার একটা নিজস্ব স্যালন আছে। তো সে আমাকে বলেছে সাদা রং করা যাচ্ছে এখন, তুই আয় এবার আমি করে দেবো। ঠিক আছে। তো এজ ইজ অ্যাকচুয়ালি বিউটিফুল। এজ ইজ অ্যাকচুয়ালি বিউটিফুল, কারণ এই পুরো সময়টা গ্রেসফুলি ইজ সাচ আ বিউটিফুল থিং, একদম সাচ আ বিউটিফুল থিং। আর যখন বয়সটা বাড়ে না, আমি নিজেও বুঝতে পেরেছি একটা জিনিস, তো বুঝতেই পেরেছি 40-এর আগে মানে কোনো মানুষের, কোনো ছেলেদের তো নয়, ইনফ্যাক্ট মেয়েরাও 40 বছরের আগে ম্যাচিওর হয় না। হ্যাঁ, কিন্তু মেয়েদের ম্যাচুরিটি কিন্তু আগে হয়, সেটা ঈশ্বর, সেটা ওভাবেই তৈরি করা ওইভাবেই। আর আমি এটা দেখেছি, মানে আমার সমবয়সী একজন মানুষ, একজন মহিলা বা একজন নারী, সে কিন্তু মানসিকভাবে অনেক বেশি এগিয়ে আমার থেকে, ম্যাচুরিটির দিক থেকে। ছেলেরা আমি ধরো তারপরে আমার এই আজকের দিনের যত 40 পেরোনোর পর আমি নিজে বুঝেছি আমার অনেক কিছু বাকি আছে। তারপরে আমি নিজের মধ্যের এক্সারসাইজ দিয়ে আমার বয়সটাকে আরো বাড়িয়েছি, এই ভেতরের বয়সটা না, ম্যাচুরিটিটা যাতে ওই পয়েন্টে পৌঁছায়। কিন্তু
বয়সটাকে কমিয়ে রেখেছি। আমি বলেছি তো, আমি সবাইকেই বলি কোনোদিন বুড়ো হব না আমি, আর যাই হই। কারণ বুড়ো হওয়া মানে কি বলতো, আমার কাছে বুড়ো হওয়া কীরকম, আমার বাবা ইজ 81। আচ্ছা, এখনও আমার বাবাকে দেখলে তুমি মানে দেখলে মনে হবে একটা ইয়াং ছেলেই আর কি, বাহ। ভেতরে ইয়াং ছেলেই আছে। বাহ তো আমি বাবার ওটাও পেয়েছি, বাহ। আমার ওই বুড়ো হওয়াটা আমি তো বললাম মেডিক্লেমের জন্য টাকা রাখা ছাড়া আর কিছু সঞ্চয় করে লাভ নেই। দেদার খরচা করে দাও, করে দাও, দেদার খরচা করে দাও। বেশ। একটা কথা বলো যে আজকের দিনে দাঁড়িয়ে তুমি তো পৃথিবীটাকে দেখছো, এবং পৃথিবী দেখছো বলতে তুমি একটা, আমার মনে হয় তোমার দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা হবে, সেই কারণেই জিজ্ঞেস করছি এই প্রশ্নটা। কারণ না হলে আমি খুব একটা জিজ্ঞেস করি না মানুষকে। এই মুহূর্তে পৃথিবীর যা অবস্থা, বা তোমার আশেপাশের পৃথিবীর যা অবস্থা, সেখানে ফিল্মের যা অবস্থা, বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, বা সেই অর্থে যদি বলতে হয় মানে কোট আনকোট, তুমি এটাকে কিভাবে দেখো আজকের দিনে দাঁড়িয়ে, যে হোয়াট ইজ দ্য সিচুয়েশন? কারণ তুমি তো অনেকটা সময় দেখেছো, অনেক রকম বদল দেখেছো, তো তুমি আজকের দিনে দাঁড়িয়ে সেটাকে কিভাবে দেখো? দেখো আমি বলি, তুমি তো পৃথিবীর কথা বললে, সারা পৃথিবীতে না একটা মনুষ্যত্বের স্খলন হচ্ছে, এটা হচ্ছে দেখবে। সবাই খুব অসহিষ্ণু, কেউ কথা বলতে চাইছে না। আমি বিশ্বাস করি যে এই অম্বরীশ বলে যে যা থাকে কাগজে তাই থাকে মগজে, কেউ লিখতে চায় না। আমি ভীষণ লিখি, আমার বাড়িতে বিস্তর পেন আর খাতা, ভীষণ লিখি, এক লাইনও লিখতে ইচ্ছে করে, লিখি। এই যে এগুলো এখন চলে গেছে, তো তার ভালো মন্দ দুদিকে আছে, সেটা ছেড়ে দাও। এবার আসছি, যেহেতু আমি বিনোদনের জগতের মানুষ, কিন্তু বিনোদনের জগতের মানুষ মানে তো পারিপার্শ্বিক ব্যাপারটাকে অবহেলা করি বা দেখি না তা নয়, সবটা নিয়েই বিনোদন। একটা সময় ছিল, সেই সময়টা অবশ্য আমি দেখিনি, যখন স্টুডিও পাড়ায় বলতো যে কুকুর চড়ে বেড়াচ্ছে, ঠিক সেই সময় স্বপন সাহা, অঞ্জন চৌধুরী আবার ওই ট্রেনটা আনলেন, হুই হুই করে মানুষ দেখতে গেল। সময়টা পাল্টালো, আমরা তখন বলতে থাকলাম আর্ট ফিল্ম, আর্টটা কেটে গেল, প্যারালাল ফিল্ম এলো, টেলিফিল্মের যুগ এলো, টেলিফিল্ম চলে গেল, ওটিটি চলে এলো। এইটা দেখো একটা সার্কুলেশন, মানে একটা সার্কেলের মতো, একটা যাবে 70s ফ্যাশন আবার 90s ঘুরে আসছে। আমার মনে হয় না এটা একটা সাইকেলের চাকার মতো ঘুরতে 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 এই জায়গায় গেছে। এখন মালায়ালাম ছবি বলো, সাউথের ছবি বলো, সেগুলো হুড় করে বাজছে। মাঝখানে খেয়াল করে দেখো বম্বের অবস্থাও ঠিক মুম্বাইয়ের এরকম হয়েছিল, কোনো ছবি চলছে না, আবার ওদের আস্তে আস্তে ছবি চলা শুরু হয়েছে, আবার ওরা একটা ট্রেন্ড চেঞ্জ করছে। বাংলাতে আবার যদি এটা হয়, আবার একটা ট্রেন্ড হবে। আমরা তো একটা এক্সপেরিমেন্টের মধ্যেই থাকি। তবে আসার কথা ঠিক এই সময় কিন্তু দেখো, যে সময় থিয়েটারটা পড়ে গেছিল, আবার এখন থিয়েটারটা ফ্লারিশ করছে, মানে একুল ভাঙে ওকুল গড়ে। কিন্তু মানুষ এন্টারটেনমেন্টের মধ্যেই রয়েছে, কিন্তু বিনোদনের মধ্যেই রয়েছে। কারণ একটা ডায়লগ ছিল না, এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট, ওইটাই থাকে। মানুষ নিজেকে বলে না যে নিজেকে সৌন্দর্যের মধ্যে রাখতে পছন্দ করে, সে যে কোনো ফর্মেই হোক। ওই মোহিত চট্টোপাধ্যায় নাটকটার মতো, এটা কুৎসিত লোক, তাকে দেখেও কোথাও মনে হচ্ছে হাসিটা তো সুন্দর। তেমনি খুব ধ্বংসের মধ্যেও মানুষ একটা কোথাও চারা ঠিক খুঁজে বার করে। তুমি দেখবে হয়, এটা খুব সহজভাবেই উত্তরটা আবার দিলাম। আমি এভাবেই ভাবি, তুমি যদি খুব কঠিনভাবে আমরা ভাবতে থাকি, তাহলে তো আর এগোতে পারবো না। তাহলে ওই যে তোমার কথা অনুযায়ী ছোট আমিটা তো নষ্টই হয়ে যাবে। আর বিনোদনের চাহিদা কোনোদিন কমবে না। এটা মাঝখানে অনেক কথা হয়েছিল এইসব নিয়ে, কোনো দিন কমবে না। তাহলে প্যান্ডেমিকে যখন মানুষ না খেতে পেয়ে মরছে, তখনও গিয়ে ফিল্ম দেখতো না? হ্যাঁ, তখন ওটিটি তো মানুষ তো সবচেয়ে নিজেকে ভালোবাসে, একদম। সেইখানে ওটিটিও শুরু হলো, তার মানে কি ওটিটিতে তো শুটিং করেই হয়েছে, শুটিং করেছে তো মানুষ, হ্যাঁ, হলে গিয়েও দেখেছে। হ্যাঁ, কারণ একটা পয়েন্টে এটা সত্যি মনে হচ্ছিল যে প্যান্ডেমিকের পর বোধহয় মানুষের সিনেমা হলে যাওয়ার অভ্যেস বন্ধ হয়ে গেল, কিন্তু হলো না, তো কখনো হবে না। একটা খাঁচায় পোড়া মানুষ আবার যখন মুক্তির স্বাদ পাচ্ছে, তখন তো তারা ছুটবেই ওই আকাশের দিকে, তখন তো বলবেই ডাকছে আকাশ, ডাকছে বাতাস। সুতরাং ওইটা আমার মনে হয় না ওটা কোনোদিন বন্ধ হবে, এই একটা জিনিসই থাকবে। এবং তুমি এই বিষয়ে আশাবাদী? আশাবাদী না, আমি নিশ্চিত। নিশ্চিত আশাবাদী বলে কোনো কথা নেই। আশাবাদী শব্দটা তো খুব
পলিটিক্যাল একটা শব্দ। আমি খুব আশাবাদী, দেখছি, ভাবছি, আমি বিশ্বাস করি যেটা ঘটবেই, ঘটবেই, বদল আসবে, না হলে ওই সময় থেকে এই সময় আসতো না। ঠিক, মানে মাঝের সময় যখন ফ্লারিশ করছে বাংলা সিনেমা, কই তখন তো ফ্লারিশ করেছে। আজকে একটু বোধহয় কাঁটাটা নড়েছে বলে আমরা এই কথাগুলো বলছি, তো আবার উঠবে। কখনো একটা পরিস্থিতি থাকে নাকি, প্যান্ডেমিকের সময়, কোভিডের সময় কি মনে হয়েছিল সব শেষ, হলো কি শেষ? মানুষ তো আবার সেই পার্টি করছে, আবার হই হই করছে, আবার মানুষকে ডেকে খাচ্ছে, আমরা আনন্দ করছি, পোশাক আশাক কিনছি না? একদমই তাই। তাহলে আমি আশাবাদী নই, আমার বিশ্বাস, এবং ভীষণভাবে বিশ্বাস করি আমি এটা। তুমি একটা শব্দ বললে, আশাবাদী শব্দটা পলিটিক্যাল। অবশ্যই আমি একটা জিনিস বলি যে অনেক সময় অভিনেতা অভিনেত্রী, আমি দেখলাম ওই শব্দটা শোনার সাথে সাথে তোমার চোখটা একটু বড় হলো, আমি তখনই বুঝলাম আরেকটা প্রশ্ন আসবে। হ্যাঁ, কারণ হলো একটা জিনিস আমি খুব দেখি যে বিনোদন জগতের মানুষদের, বিশেষ করে অভিনেতা অভিনেত্রীদের, বারবার কোনো একটা ঘটনা ঘটলেই তাদের রিয়াকশন চাওয়া হয় যে আপনার কি মনে হচ্ছে এই বিষয়ে। তোমার কি মনে হয় এইটা কি একজন অভিনেত্রীর দায়িত্বের মধ্যে পড়ে যে তার একটা ওপিনিয়ন থাকতেই হবে যে কোনো বিষয়ে? না, তোমাকে ভাবতে হবে। ওই যে আবার বলছি, এন্টারটেনমেন্ট, বিনোদন জগতে যারা, তারা সহজে মানুষের লোকচক্ষুর সামনে আসেন। না হলে এত বড় বড় বিজ্ঞাপন, কোটি কোটি টাকার বিজ্ঞাপন কেন এদের দিয়ে হচ্ছে? ঠিক, তার মানে তাদের গ্রহণযোগ্যতা আছে। ঠিক। একজন বিনোদন জগতের মানুষ, আশা করা যায় তারা তাদের চারিপাশ সম্পর্কে ওয়াকিবহল থাকবেন, করা যায়। তার জন্য বিস্তর পড়াশোনা, বিস্তর MA দরকার হয় না, কিন্তু ওয়াকিবহল থাকা। আমার চারপাশে কি ঘটনা ঘটছে, আমার বাড়ির চারপাশটা পরিষ্কার আছে না নোংরা হলো, বা আমার বাথরুমটা গিয়ে আমাকে পরিষ্কার করতে হবে কি না, এটা সচেতন থাকা উচিত। সেই জায়গা থেকে হয়তো তাদের জিজ্ঞেস করে। এবার তারা জানতেই হবে কি না, এটা ব্যক্তিগত মত, বিতর্ক। কিন্তু আমার মনে হয়, আমি একজন বিনোদন জগতের মানুষ হিসেবে, আমি চারপাশে কি ঘটছে, নাহলে আমি অভিনয়টাও তো করতে পারবো। ঠিক, একেবারেই তাই। কিন্তু ধরো তো চারপাশে কি ঘটছে তার সম্পর্কে ওয়াকিবহাল থাকাটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভেরি ট্রু। কারণ চোখ কানটা সবসময় খোলা রাখা উচিত এবং প্রত্যেকটা কী কী ঘটছে সেটা দেখা উচিত। ধরো এই দেখার পরে তোমার মধ্যে একটা অবভিয়াসলি ওপিনিয়ন তৈরি হবে, কারণ তুমি যেহেতু একজন সচেতন নাগরিক, সেই কারণে তোমার ওপিনিয়ন তৈরি হতে বাধ্য। তুমি একটা ঘটনা দেখে সেটা ভালো না খারাপ তোমার কি মনে হচ্ছে, বা তার সেটা আমার তোমার নিজস্ব ব্যক্তিগত একটা মতামত, এই ব্যক্তিগত মতামতটা জানানো কি তোমার সবসময়, বা তোমার কাছে কেউ ধরো জানতে চাইলো, তুমি সেই সময় জানাতে চাও না বা চাও, এটা কি? আমি এটা তোমার কথা বলি, ইটস নট অলওয়েজ অ্যাবাউট ফ্রিডম টু স্পিচ, ইটস অলসো ফ্রিডম আফটার স্পিচ, ইজন্ট ইট? তুমি একটা কথা বলা, একটা যখন তুমি লোকচক্ষুর সামনে আছো, তোমাকে অ্যানালিসিস করা হচ্ছে, তোমাকে কাটাছেঁড়া করা হওয়ার সম্ভাবনা আছে, সেখানে তোমাকে সচেতন হয়ে কথা বলতে হবে। ঠিক। যেমন সচেতন হয়ে অভিনয়টাও করতে হবে, সচেতন হয়ে কথাও বলতে হবে। তোমাকে ভাবতে হবে আমি এমন কিছু করতে পারি না, কারণ করতে পারি না, কারণ আমি লোকচক্ষুর সামনে আছি। আমার একটা শব্দ তাদের কাছে ব্রহ্ম, সেই শব্দটা কোনো মানুষের কাছে তাদের আঘাত করতে পারে, কাউকে খুব আনন্দিত করতে পারে, কাউকে বিষাদগ্রস্ত করতে পারে। সেই ক্ষেত্রে তুমি যখন একটা লোকচক্ষুর সামনে আছো, বা তুমি সেই বিনোদন জগতের একটা মোটামুটি জায়গায় আছো, কোট আনকোট, তাহলে তোমার দায়িত্ব, দায়বদ্ধতা অনেক বেশি। সেখানে তোমায় সচেতন হতে হবে, আমি এটা মনে করি। না, অবশ্যই সচেতন হতে হবে, এবং আমার মনে হয় সবটা বোধহয় বলাও যায় না। মানে লোকচক্ষুর সামনে যখন তুমি, আমরা কি বাড়িতেও সব কথা বলি না? বলি না, আমরা ভেতরে অনেক কথা নিজেদের মধ্যেই থাকে, রাখতে হয়। কিছু সময় শুনতে হয়, আর কিছু সময় আসে বলার। তোমাকে সেই সময়টার জন্য তো অপেক্ষা করতে হবে, কখন বলবে। আমি তারা সুন্দরীর জন্য অপেক্ষা করেছি, কখন আমি তারা সুন্দরী মঞ্চে আনবো। এটা তো আমি 5 বছর আগেও করতে পারতাম,
কেন 8 বছরই নিলাম? হ্যাঁ, কেন এটা থিয়েটার প্লাস করতে আমি জানি এই প্রশ্নটা তুমি করতে পারো। আমি তারা সুন্দরীতে ফিরে ঠিক এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে তোমার এই 8 বছর থিয়েটার থেকে সরে থাকার কারণটা কি? সরে থাকিনি তো, ভেতরেই ছিলাম, অভিনয়ের মধ্যে ছিলাম। কিন্তু ওই যে বললাম, এটা আমার সচেতন সিদ্ধান্ত। আমি যখন কিছু করব, তুমি প্রথম প্রশ্নটা করেছিলে যে তারা সুন্দরী কেন করতে, তারা সুন্দরী কেন, মানে কিভাবে তৈরি করলে ঠিক নিজেকে কিভাবে আমি তো তৈরি হয়েছি। আমি তো আগে থিয়েটার প্লাস করেছি, ট্রেড লাইসেন্স করেছি, দেখেছি ওই নামে আর কোনো কোম্পানি আছে কি না, তার জন্য আমি অর্থ ব্যয় করেছি। যে অর্থ আমি অর্জন করেছি সে অর্থটা আমি এটাতে ব্যয় করেছি। আমি বেস্ট লোকগুলোকে বেছেছি আমার মতন করে। আমি তো অন্য কাউকে নিতে পারতাম, কিন্তু আমি কেন প্রবুদ্ধ ব্যানার্জিকেই মিউজিকের জন্য বাঁচলাম? উনি তো মূলত ফিল্মের লোক, বেশি তো উনি তো থিয়েটার করেনি না প্রায়। কেন ওনাকেই বাঁচলাম? কেন অভিষেক রায়কেই পোশাকের জন্য নিলাম? ও তো ফিল্মই করে, প্রথম থিয়েটার ওর, মানে মঞ্চের কাজ। আমি সবাইকে ব্রিফ করেছিলাম যে এটা থিয়েটার নয়, এটা মঞ্চ, এবার বড় পর্দা। আমি সেভাবে ব্রিফ করেছিলাম। তাই এটা ব্রিফ করার জন্য এত বড় বড় আমার থেকে যারা বয়সে এত বড়, দেখো সবটাই অভিজ্ঞতা। ওই যে আমি সময়ের অনেক আগে থেকে বড়দের সাথে মিশেছি, সেটা কোথাও আমার কাজে দিয়েছে। তাদের তো আমায় কনভিন্স করতে হয়েছে যে কেন আমি এটা ভাবছি। আমি বলে দিলাম, তারা মেনে নিল, তা তো নয়, আমাকে তো কনভিন্স করতে হয়েছে। তার জন্য তো আমার একটা প্রস্তুতি ছিল। শুরুটা তো ইম্পর্ট্যান্ট হয়, সেভাবেই তো করেছি। বেশ, তোমার একটা ওভারঅল পৃথিবীকে দেখার একটা দৃষ্টিভঙ্গি আছে, সবারই থাকে, বাট তোমারটা বেশ ইউনিক। হ্যাঁ, বেশ অন্যরকম একটা ইউনিক। এবং শোন, এটা কি বলছে, শোন, তোমার মানে তুমি কি ছোটবেলা থেকেই এরকম, নাকি তোমার আস্তে 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 এই দৃষ্টিভঙ্গিটা পাল্টেছে মানে গভীর হয়েছে, আরো শার্পার হয়েছে। এখন যদি তোমার মানে তুমি ধরো তোমার কাজ চুজ করার ক্ষেত্রে, যেটা তুমি বললে যে যদি চরিত্রটার ওই জিনিসটা না দেখতে পাও, তুমি যে চোখের সামনে না দেখতে পাও, তুমি চুজ করো না। এবার ধরো এরকম মতো সময় থাকে যে যেই সময় মনে হয় যে আমি স্ক্রিনকে মিস করছি, আমি কোনোদিন কাউকে মিস করি না। মানে কোনোদিন কাউকে মিস করো না? নেভার। মানে কোনো মানুষকেও না? দায়িত্ব নিয়ে বলছি, কোনো মানুষকেও না? না, আমি তো তাদের মিস করবোই না, আমি তো তাদের সাথেই আছি। আমার তো জীবনে মানুষ গুটি কত, আর যখনই মনে হয় ওদের কথা মনে পড়ছে, বলে এই চল খেতে যাব, করি। আমি সবসময় জিজ্ঞেস করো আমার টিমের সাথে, করি। মিস করার ব্যাপারে আমি নেই। এটা তুমি অভিনয়ের ক্ষেত্রে কখনোই করো না? না, আমার যখনই মনে হয়েছে যে এবারে মঞ্চ করতে পারি, সঙ্গে সঙ্গে তারা সুন্দরী করেছি। আবার যখন মনে হবে না, তখন আবার অন্য কাজ করব। এমন নয় যে আমি মিস করছি তাই করছি না। আমি কোনো অভাব বোধ থেকে কিছু করি না, আমার বোধটা আছে, সেই বোধ থেকে কাজ করি। বেশ, চলো তাহলে আমরা মোটামুটি একটা গান দিয়ে শেষ করি। আমরা কি গান শুনে বলো? আমার মনে হয় যেই গানটাতে কপিরাইট হবে না, মানে রবীন্দ্রসঙ্গীত কিংবা ফোক। আমার তারা সুন্দরী একটা গান করি। হ্যাঁ, প্লিজ। যেখানে একটা জায়গা আছে যেখানে মতি বিবি বলছে যে হায় রে, মানে তুই অনেক সুখী, কারণ তোর জীবনে এরকম ঘটনা ঘটেনি। কথা বলতে বলতে, কারণ আমার কাছে তারা সুন্দরীর গানগুলো সংলাপের মতো, সে বলছে, ওরে বিধি, হায় রে বিধি, ও রে বিধি, হায় রে বিধি, তোর মনে কি ইহাই ছিল, সমুদ্র কিনারে বসে জল বিনে চাতকি মূলো, সমুদ্র কিনারে বসে জল বিনে চাতকি মূলো। আহা, বিউটিফুল। সমুদ্র কিনারে বসে চাতক ভাবছে যে নেই, জল নেই। ডিপ একটা জায়গায় বলছে যে চাতক থাকে মেঘের আসে, মেঘ বরিশে অন্য দেশে, বলো চাতক বাঁচে কিসে, বলো চাতক
বাঁচে কিসে ওষ্ঠাগত প্রাণাকুল, সমুদ্র কিনারে বসে জল বিনে চাতকি মূলো। বেশ বিউটিফুল একটা গান দিয়ে এখানেই ব্যাপারটা শেষ করা উচিত আমার মনে হয়। এটা একদম অন্যরকম আড্ডা। আমার মনে হয় যত ক্যাজুয়াল আড্ডা, যত খুব খুব আন্তরিক আড্ডা যেগুলো হয়েছে আমার এপিসোডের মধ্যে, তার মধ্যে এটা অন্যতম একটা। থ্যাংক ইউ। খুবই মজা লাগলো তোমার সঙ্গে কথা বলে। আগের বারও লেগেছিল, বাট এবার আরো বেশি হ্যাঁ, কারণ এনজয় এবারে তো করলাম। একটা আমাদের স্পেসিফিক কন্টেন্ট আছে। হ্যাঁ। ওই যে বললাম, দেখো কাজটা মানুষকে দেখো কত সুন্দর এগিয়ে দেয়, একদম। আর ঠিক সময় কানেক্টও করিয়ে দেয়। সেই সময়ের চেয়ে আজকের দিনে এই এপিসোডটা অনেক বেশি, আমার মনে হয় মানুষকে অনেক বেশি কানেক্ট করবে। কিরকম লাগলো সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর একটা জিনিস আপনাদের বলছি, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না, কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, করছে না কেন? এটা যাই না আমি এই অভিযোগটা আপনাদের প্রতি রাখলাম। দেখছেন, ভালো লাগছে, 78% লোক সাবস্ক্রাইব করছেন না। কেন করছেন না আমি জানি না। একটাই তো ক্লিক, পয়সাও তো লাগে না তার জন্য। সো ইচ্ছে লাগে, সেই তো ভাঙছে, সেই তো গড়ছে, সেই তো দিচ্ছে নিচ্ছে। সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, তোলো সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। দেখতে আসুন। আর তারা সুন্দরী আমি 7 তারিখ যাচ্ছি। আমি জানি না এটা রিলিজ কবে করবে, সায়ন জানে, কিন্তু আমি এই 7 তারিখ 7ই ডিসেম্বর যাচ্ছি। এই সায়ন, তাড়াতাড়ি রিলিজ করে দিও। হ্যাঁ, দেখি সেটা হিসাব করে ইয়ে করা যাবে। তো তারা সুন্দরী দেখতে অবশ্যই যাবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ knowledge is power and positivity is everything. Ta-da.